আজকের এই সুন্দর সন্ধ্যা যারা উপস্থিত হয়েছেন যুক্তর আমন্ত্রণে সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমাদের মহান ভাষা আন্দোলনের মাস এই ফেব্রুয়ারি মাসে যুক্ত উদ্যোগে টানা এক মাসের নানা বিষয়ের উপর আমাদের ছোট ছোট ঘরোয়া আয়োজন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছড়া শুনব এবং অনুগল্প তাও শুনব। তবে তার আগে সবাইকে শুভেচ্ছার দৃষ্টিতে ভাসিয়ে দেওয়ার জন্যে কবি নিশাত চাঁদ রানাকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে যুক্তর পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা। আর আজকে এই অনুষ্ঠানটা আমাদের প্রায় মাসের শেষ সময়ে এসে হচ্ছে। আগামীকালই আমাদের শেষ অনুষ্ঠানটা হবে। কাল থাকবে কবিতা পাঠের আসর। আর আজকে আমরা অনুষ্ঠানটাকে দুটো পর্বে ভাগ করছি, কিন্তু দুটো পর্ব মানে আলাদা করে হবে না, একসঙ্গে মিলিয়েই হবে, ছড়া এবং অনুগল্পের পাঠ। তো আজকে আমরা গতকাল এটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা আসলে পুরো পৃথিবীটাই এমন একটা অস্থির সময়ে এসে পৌঁছেছে, বিশেষ করে প্রযুক্তির কারণে সকলের হাতে হাতে এখন এমন সুলভ হয়েছে প্রযুক্তি যে সেইটি দিয়ে এত কিছু করা যায়। শুধু ছবি তোলা না, মানে নানান কিছু দ্রুত বানিয়ে ফেলা যায়, দেখা যায়, সারা পৃথিবীর রাজ্যের ইনফরমেশন নাগালের মধ্যে এসে গেছে, সহজে পাওয়া যায়। এই জন্য আমাদের পরের প্রজন্মের ভিতরে এই অস্থিরতাও বেড়েছে ভীষণ, নানান কিছু পাওয়ার একসঙ্গে। তো কোথাওই খুব দীর্ঘ সময় ধরে কোনো কিছু দেখবার, কোনো কিছু করবার স্থিরতা, স্থৈর্য খুব ঘাটতি দেখি আমরা আজকাল। তো ওইরকম সময়ে এসে আমরা আসলে একটা, এটা নতুন কোনো ফরম্যাট নয়, অনেক আগে থেকেই অনুগল্প লিখছেন লোকে, কিন্তু এরকম সময় এসে আবার আমরা একটু অনুগল্প নিয়ে বিশেষ করেই আজকে দিনের এই আয়োজনটা রেখেছি। যে যাদের বড় গল্প বা উপন্যাস, একটা সময় ছিল সেই থানির সাইজের উপন্যাস, সেটা তো আজকাল লেখাই হয় না, ওই দীর্ঘ উপন্যাসের আয়তনও কমে কমে বড় গল্পের মতো হয়েছে। কিন্তু অনুগল্প এক পাতার মধ্যে, 4 লাইনের মধ্যে, এমনকি 1 লাইনের মধ্যেও কয়েকটি শব্দেও অনুগল্প লেখা হচ্ছে আজকাল। তো সেই অনুগল্পটা নিয়ে আজকে আমাদের এই আয়োজনের একটা অংশ বড়। আর ছড়া নিয়ে আজকে আমরা বিশেষ করে অনুষ্ঠানে ছড়া কিছু শুনবো বলে আমাদের বিশিষ্ট ছড়াকারদের আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ ছড়ার যে শক্তি, সেটা তো আসলেই বিশেষ করে সামাজিক রাজনৈতিক দিকটা এত শক্তিমান যে অনেক কঠিন কথা, অনেক তীব্র কথা, অনেক বলবো তীক্ষ্ণ ভাষায় সেটাকে কিরকম খুব মধুর করে ছড়ার ভিতর দিয়ে বলে দেওয়া যায়, এটা বোধ হয় অন্য কিছু বলতে খুব তত সহজ নয় আর কি। সেই জন্য ছড়া যারা লিখতে পারেন, ভালো ছড়া, তাদের আসলে সত্যি একটা বিশাল দক্ষতা এবং শক্তি আছে আর কি। তো যদিও আমরা বাঙালিরা বিশেষ করে এতই ছড়া মুখে মুখে বলি আর বলতে ভালোবাসি সবাই, মানে কথায় কথায় আমরা একটা ছন্দে মিলিয়ে ছড়া বানিয়ে ফেলি, কিন্তু সত্যিকারের যেগুলো ছড়া, যেগুলো কালজয়ী হয়েছে, সেগুলো তো আমরা দেখি আসলে
দুর্দান্ত সমস্ত বার্তা সেগুলো বহন করছে, সেই সমস্ত অনেক ছড়া যেগুলো আমাদের এখন এখানে যারা আছে তাদেরও নিশ্চয়ই মুখস্থ রয়েছে এরকম অনেক। তো আজকে সেই রকম কিছু ছড়াও আমরা শুনবো বিশিষ্ট ছড়াকারদের কাছে, বিশেষ করে আমরা ফরিদ ভাইকে, ফরিদুর রহমানকে আমাদের নানান সাহিত্যের এবং শিল্পের নানান শাখায় যিনি কাজ করেছেন, সারা জীবন করছেন, তাকে এখানে পাচ্ছি, এটাও একটা আমাদের আকর্ষণ। তো এই সব মিলিয়ে আমাদের আজকের আয়োজনটাতে আপনাদের সঙ্গে নিয়ে আমরা শুরু করি। বাবু অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ক্যামেরার উপরে যারা আছেন তাদেরও ভালো লাগবে আজকে সমস্ত অনুষ্ঠানটা, এখানে যারা আছেন তাদের তো নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ। রানা আসবার ফলে যে সুবিধাটা হলো, একটা চমৎকার ভূমিকা আমরা পেলাম এবং সাহিত্যের অনুষঙ্গ হিসেবে ছড়া এবং অনুগল্পের পারস্পরিক সম্পর্ক এবং অভিঘাত, এই দুটোর সম্পর্কে আমরা আগ্রহী হতে পারলাম এবং আমার উপর থেকে কিছুটা চাপ কমলো ভূমিকা করবার ব্যাপারে। তো আমাদের এখানে উপস্থিত আছেন তারা বাংলাদেশের সাহিত্যকে, কবিতাকে, নাটককে, গল্পকে, উপন্যাসকে, গানকে, সব কিছুকে তারা অবদান রাখছেন। সেই রকম অভিজ্ঞ জন তারা, তাদের প্রজ্ঞার উপর আমাদের গভীর শ্রদ্ধা আছে। আর এখন কথা বলবেন, প্রথমে বাংলাদেশের ছড়া সাহিত্য নিয়ে কিছু কথা বলবেন, ছড়ার ব্যবহার নিয়ে কিছু কথা বলবেন। 70 দশকে যিনি লেখক হিসেবে আবির্ভূত হয়েছেন সেই কবি ফরিদুর রহমান, তিনি কবিতাও লেখেন, গল্পও লেখেন, ছড়াও লেখেন। সাম্প্রতিক সময়ে আমরা তার চাবুক তীক্ষ্ণ ছড়ার ছবল দেখতে পেয়েছি। সময়কে কিভাবে নির্দয়ভাবে আঘাত করতে হয় শিল্পের ভাষায়, তিনি সেটা দেখিয়েছেন সাহসী ছড়াকার ফরিদুর রহমান। আপনি ইচ্ছে করলে বসতেও পারেন, যেমনটা কাগজ। হ্যাঁ, হাতে শুরু করবো। টন করেছি। আচ্ছা, আজকের এই যুক্ত আয়োজিত ছড়াপাঠ এবং গল্পের অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ছড়া লিখি বা ছড়া কবিতা ইত্যাদি, তাদের বোধহয় আমাদের কৈশোর থেকেই ছড়া লেখার, বিশেষ করে ছন্দ মিলিয়ে কথা বলা, এই ধরনের একটি বিষয় আমাদের কৈশোরেই আমাদের ভেতরে জাগ্রত হয়েছে বলা যায়। আমার যতদূর মনে পড়ে, আমি প্রথম যখন স্কুলের শেষ দিকে পড়ি, সে সময় ছড়া লিখতে শুরু করেছিলাম। তবে সেটি বেগবান হয়েছিল 69-এর গণ আন্দোলনের মধ্যে থেকে। তো কিছুদিন আগেও যখন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনি কেন ছড়া লেখেন অথবা কেন লেখেন না, আমি বলছিলাম যখন আমার ভেতরে কোনো কারণে ক্রোধ অনুভব করি, যখন আমি রেগে যাই, যখন কোনো কিছু প্রতিবাদ করার প্রয়োজন মনে করি, আমি সম্ভবত তখনই লিখি, সাধারণত তাছাড়া লিখি না। এটি সত্যি আর কি। আমাদের সময়ের বেশ কয়েকজন ছড়াকারের কথা যদি আমরা বলি, তাহলে দেখা যাবে প্রায় সকলেই 69-এর গণ আন্দোলনে যেভাবে ছড়া লিখতে শুরু করেছিলেন, তারা পরবর্তীতে অনেকে আর লিখেননি। হ্যাঁ, প্রয়োজনে কখনো কখনো লিখেছে। তাদের মধ্যে আমি বিশেষ করে স্মরণ করব প্রয়াত ছড়াকার আব্দুল আলী হাসন, যিনি বলা যায় যে আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার। আর সেই সময় আইয়ুব খান মনির খানের
সেই কিশোর বয়সে আলতাফ আলী হাসন লিখেছিল, যার দেশে আছে আজব রকম দুই গাধা, একটা শুধায় আর একটাকে দুই গাধা না বই গাধা। এইরকম চমৎকার সব ছড়া আমরা যদি মনে করি সে সময় সুকুমার বড়ুয়া লিখেছিলেন, চিচিং ফাঁক হে চিচিং ফাঁক, গোলাগুলির মহান দশক, রোগীর ঘরে বাড়ল মশক, তোমার পাতে করবা ফোলাও, আমরা না পাই প্রচুর শাক, চিচিং ফাঁক হে চিচিং ফাঁক। এইরকম ছড়াগুলো আসলে মনে হয় আমার মনে হয় যে প্রতিবাদের দিক থেকে বা এসব দিক থেকেই যখন ছড়াকাররা সমাজ সচেতন হন, এটি প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যান, তখনই তারা ছড়া লেখায় বেশি করে উৎসাহিত এবং উজ্জীবিত হন। তারই ধারাবাহিকতায় দেখা যায় যে সে সময় অনেকেই, যেমন 1972 সালে আবু সালে সেই বিখ্যাত ছড়া অনেকেই জানেন, যখন তিনি লিখেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সারার এমন স্বাধীনতা। এইরকম অসংখ্য ছড়া আমরা উদ্ধৃতি দিতে পারি, যেগুলো কিনা আমাদের বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ হিসাবে আমরা অন্য কোনো ভাষায় না লিখতে পেরে, না বলতে পেরে সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আমি আজকে আমার নিজের কিছু ছড়া বলতে পারি, যার একটি এখন থেকে 48 বছর আগে লেখা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা বুমেরাং নামে একটি ছড়া পত্রিকা বের করলাম, মাত্র 3টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেই 3 সংখ্যায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক প্রতিবাদী ছড়া প্রকাশিত হয়েছিল সে সময়, কিন্তু আমার কাছে এখন 2টি সংখ্যা আমি খুঁজে পেয়েছি, 2টি সংখ্যা আছে আমার কাছে 3টির মধ্যে। তার একটি ছড়া আমার সে সময় লেখা, সেটি দিয়ে আজকে শুরু করি। জীবের সেরা মণ্ডজীবী, মাথায় যাদের গব্যঘৃত, প্রভুর যারা চাটছে চরণ, কান মলাতে হচ্ছে প্রীত, মুখের বুলি আল্লাহ রসুল, মাথায় ঘরে ফন্দি ফিকির, উল্টো চালের বিপ্লবীরা খোঁজ মেলে না যাদের টিকির, অধ্যাপনার গবেট গুরু বন চালে যে ফেলছে ধোকায়, শব্দ খোঁজা ছাগল কবি কাটছে যাদের কাব্য পোকায়, গুপ্তঘাতক রক্তচোষা ভণ্ড নেতা হচ্ছে ভীত, সবার প্রতি হানতে আঘাত এই বুমেরাং নিক্ষেপিত। এইটা 48 বছর আগে হয়তো সে সময় আরো কিছু ছড়া, ওই পত্রিকার ছড়াগুলো যদি দেখা যায় তাহলে দেখবো যে প্রায় সকলেই তখনকার এবং এখন পর্যন্ত যারা লিখে চলেছেন তাদের অনেকেই সেই বুমেরাংয়ের সংখ্যাগুলোতে লিখেছিলেন। আমি পরের এখন থেকে 2008 সালের কথা বলতে পারি, 2007-08 সালের দিকে আপনারা জানেন যে একবার রাজনৈতিক সংস্কার, তখন একবার সংস্কারের কথা বলা হয়েছিল। সেই সময় কিছু ছড়া লেখা হয়েছিল। আমার কাছে খুব আশ্চর্য লাগে এই বিষয়টা, প্রায় এই 2007 বা 2008 সাল, এখন হচ্ছে কত বছর আগে, 17 বছর আগে। তো 17 বছর আগে লেখা এখনো মনে হয় যে সাম্প্রতিককালে খুবই প্রাসঙ্গিক। ছড়ার নাম সংস্কার। সঙ্গেরা সব জোট বেঁধেছে, হচ্ছে দারুণ সংস্কার, দন্ত নখর কার ধারালো, চর্ম বেশি নমস্কার, ছিচকে পেটুক বলদা হলো, কে কার আগে ধরবে মূলো, এই খুশিতে ছুটছে সবাই, সবার করেই নমস্কার। ঠিক একই সময়ে একটি ঘরোয়া রাজনীতি বলে একটি রাজনীতি চালু হয়েছিল, এবং এই এখন যেমন হচ্ছে তেমন একটি কিংস পার্টি গঠনের পায়তারা করা হয়েছিল। তো সেই সময় লেখা, দুর্নীতি সুরনীতি নীতি আছে ঘরোয়া, আশকারা পেলে কেউ নীতি করে পরোয়া, হাঁটু কাপা চাটুকার সাথে যত বাঁকালো, একজোট হয়ে তাই নয়া ঘোট পাকালো, নেতা যদি পাওয়া যায় জেতা যাবে জোয়ারে, তাই তারা খুঁজে ফেরে গোয়ালে ও খোয়ারে,
মুরগির লোভে ছোটে ধাড়ি যত শেয়ালে, জনতার পিঠ শেষে ঠেকে যায় দেয়ালে। একদল শিশু যদি করে দেয় জোরে শি, মনে রেখো বন্যায় ভেসে যাবে ফেরদৌস কুরেশি। তো একদল শিশু জোরে শি করার আগে ফেরদৌস কুরেশি ভেসে গেছে। আমার মনে হয় এবারেও যারা আরেকটা শিখণ্ডী এরকম দাঁড় করাচ্ছেন, তারাও শি করার আগে ভেসে যাবে। আচ্ছা, আবার অনেকের মনে হতে পারে আমি শুধু কি এদের সম্পর্কে লিখি, ক্ষমতাসীনদেরকে নিয়ে লেখা কি হয় না? হ্যাঁ, তাহলে তাদের জন্য আছে আর কি। একবার এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক মন্তব্য করে খুব আলোচনা এসেছিল, তখনকার লেখা। বলেছেন খাঁটি কথা মাননীয় সাহারা, সকলের ঘরে কেউ দিতে পারে পাহারা। পাবলিক মেতে আছে যত সব দাবিতে, তার চেয়ে তালা মেরে পেঁয়াজ কষো চাবিতে। চলে যাও খুশি মতো চাটগাবা ঢাকাতে, মিলেমিশে আছে ওরা পুলিশেও ডাকাতে। নেই চুরি বাটপারি, নেই কোনো চালাকি, এবার বলুন দেখি কিনেছেন তালাকি। তো এইসবগুলো ছিল। আরেকটা হচ্ছে 2013 সালের 5ই মে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের একটি সমাবেশ হয়েছিল শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরের সমাবেশের পরদিন লেখা, এটি অবশ্য কেউ ছাপেনি, তখন ফেসবুকে পোস্ট করা হচ্ছে। যাই হোক, এর অনেকটাই কিন্তু এখনো প্রাসঙ্গিক বলে আমার মনে হয়, সে কারণেই আজকে এটি উপস্থাপন করা। কোথা আফগান, কোথায় ইরান, কে বলে তা বহুদূর, আমাদের বুকে তালেবানি জোশ, দু চোখে জেহাদি নূর। ইমানি ঝান্ডা ইরাকে মিশরে, উড়িয়ে এসেছি বাংলার ঘরে, আমার স্বপ্নের শহীদ ওফাত, সম্মুখে শত ভূর। দেশে হয়ে যাবে ফরমান জারি, বেদিন বেলাজ বেপর্দা নারী, তোমার জন্য রন্ধনশালা নিভৃত অন্তপুর। কবি নজরুল জীবনানন্দ, সবার শরীরে কুফুরি গন্ধ, আমরা এনেছি নারা বুলন্দ, কণ্ঠে দাওয়াতি সুর। খোকা ও জাফর মোশারফ মখা, আমাদেরও আছে তৌহিদি সখা, সাথে বড় পুঁজি হেফাজতে হুজি, রাজাকারে ভরপুর। কলারটি আর শাহী বিরিয়ানি, স্বৈরাচারের সুশীতল পানি, হাত বাড়ালেই মেহমানদারি, পথে পথে বন্ধুর। চাচা ও মামাতে, শিবিরে জামাতে, যেখানে যাবাই দুহাতে কামাতে, সব মিলেমিশে একাকার হয়ে হেফাজতি চানাচুর। লাচিয়ে লাঙ্গুল, চুষেছে আঙ্গুল, সরকার বাহাদুর। 2013 মে মাসে সম্ভবত। আচ্ছা, যাই হোক, সাম্প্রতিক কালে দু একটা পড়ে আমি শেষ করি। আমি প্রিন্ট করতেছিলাম, কেন যেন প্রিন্ট হয়নি। যাই হোক, মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি। হঠাৎ করে জিন্না, আসল সময় নৃত্য করি ভিন তথাধীন ভিন্না, হঠাৎ করে লাফিয়ে এলো থেকে এক জিন্না। জিন্না সাহেবের দারুণ কপাল, কায়দা জমের কায়দা, ফাঁকির খেলায় পাখির পুঁতে লুটছে দারুণ ফায়দা। জমছে বাজার জিন্না টুপির, ভাঙছে মাজার, জমছে বাজার জিন্না টুপির, ভাঙছে মাজার, আচ্ছা, ভাঙছে মাজার, ভাঙছে মন্দির, ভাঙি মন্দির, জনজনতা পাচ্ছে আবাস, নিত্য নতুন ফন্দির। এখানে কি যেন একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, কাঁধের পরে ভূতের নাচন, ছয় বেহারার পালকি, কদর বেশি আল বদলের, চালছে নতুন চালকি। তুই রাজাকার মই রাজাকার, রাজাকারের পুত্র, দুয়ে দুয়ে মিল মিলিয়ে বীজ গণিতের সূত্র। বীজের সাথে শক্ত বাঁধন পাকিস্তানের পিতার, ডর দেখে না গোরস্থানে, ভয় করে না চিতার। এই দেশে নেই বেইমানিয়া, আমরা সবাই ভক্ত, ভুলে গেছি 21 এবং 71 রক্ত। চাঁদ তারাতে নিশান তুলে পাকসারে গায়ে গান,
ফাটিয়ে গলা চেঁচিয়ে বলি প্যারে পাকিস্তান। ভেড়ার পালের প্রতি জ্বালাও পোড়াও তাড়াও বলে এই ঘটনা যেই ঘটাক, মেধাবীদের নেই তুলনা, মাথার ঘিলু 1.5 ছটাক। সদ্য স্বাধীন দেশ ও জাতির বড়ই উপভোগ্যতা, ধ্বংসে নাচি তার চেয়ে বেশি কি আছে যোগ্যতা। কেউ জানে না খেলছে কি খেল, সামনে পাতা দাবার ছক, বাবার ছেলে দাবার ঘটি, চতুর্দিকে প্রবঞ্চক। মিছিল স্লোগান নৃত্য গীতে মাতিয়ে পাড়া হুলস্থুল, হাই বালিকা তোমার বুকেও কোন মোনাফেক ফোটায় হুল। মুখোশধারী নেকড়ে নেতা ছুটছে পিছে ভেড়ার পাল, চমকে হঠাৎ বিপ্লবীরা হাতায় নিজের লাল কপাল। আমরা সবাই বীর জেহাদি, উৎসাহের যুগ ঢের রটা, মেধাবীদের দেদার মগজ, বেধার মাথায় দেদার মগজ, কম কিছু নয় 1.5 ছটাক। লেজে আর গোবরে মাখামাখি হয়ে গেছে, লেজে আর গোবরে কি বিপদ কি যে করি, কেমনে যে ধোবরে। কেউ বলে ঢেকে রাখো বড় কোনো ছাতাতে, কারো মত মুছে ফেলো মান কচু পাতাতে। ধুয়ে দিতে ছুটে যায় ডোবা থেকে পুকুরে, লেজের গোবর দেখে তাড়া করে কুকুরে। কোথায় সাবান পাবো পানি কোথা বাইরে, এভাবে কি যাওয়া যায় পথে ঘাটে বাইরে। মাথা ভরা ঘিলু ছিল 4 পায়ে দক্ষ, বুঝিনি লেজের সাথে গোবরের সূক্ষ্ম। এবারে একটু ব্যক্তিগত পর্যায়ে যাওয়া যাক আর কি। আমাদের নাট্যগরু সমীপে নাট্যগরু যাকে একটু ইয়ে দেই আর কি, মানে এটার কি বলা যায় শানে নজর। এই নাট্যগরু আমরা যখন বাংলাদেশ টেলিভিশনে যোগ দিই 80 দশকের শুরুর দিকে, তখন 3 জন প্রায় 400 প্রার্থীর শর্টলিস্টের প্রার্থীর মধ্যে 3 জন শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছিল। একজন ক্ষমাহরণ, একজন আমি ফরিদুর রহমান, আরেকজন এই নাট্যগরু। নাট্যগরু শেষ পর্যন্ত যোগ দেননি, তো আমি এবার হারুনকে জিজ্ঞেস করলাম আমাদের সঙ্গে আরেকজন যে নির্বাচিত হয়েছিলেন তিনি যোগ দিলেন না কেন। উনি খুবই মেধাবী মানুষ, মানে সরকারি চাকরি টাকরি করবেন না, অনেক বড় পরিকল্পনা আছে, উনি অনেক কিছু করবেন। হ্যাঁ, অনেক কিছু করছেন এবং সে কারণে আমরা তাকে শ্রদ্ধার একেবারে শীর্ষে রেখে দিয়েছিলাম। তিনি যে বেসিক্যালি রাজাকার ওটি জানতে পারলাম অনেক পরে। সেই নাট্যগরু সঙ্গে নাট্যগুরু চর্মপুরু, মস্ত বড় ষণ্ড, ছিলছে কলা গিলছে কলা, খাচ্ছে কলার মণ্ড। তার গলাতেই ঝুলছে দেখি মেধার গলগণ্ড। রণাঙ্গনের যোদ্ধা বটে, জ্ঞানগম্যের বোদ্ধা বটে, লেজ লুকানো বড়ই কঠিন মুখোশধারী ভণ্ড। তাপিয়ে বেড়ার মঞ্চে তিনি, বৃক্ষকুলে ধঞ্চে তিনি, ভুলে গেছেন কখন কোথায় খসলো মেরুদণ্ড। গব্য গজল গাইতে থাকুন, নগদ জাপান পাইতে থাকুন, শক্ত হাতে রাখুন ধরে পাক পতাকার দণ্ড। বিজয় গাথা জয়ের ধ্বনি, বাপরে ভীষণ ভয়ের ধ্বনি, বুঝলে বিপদ সামনে রাখুন আপন কোষের অণ্ড। আমার শেষ করা উচিত। লালবদরের গান। আলবদরের সঙ্গী ছিলাম লালবদরের ভাই, আমরা এখন গান ধরেছি তাই রে না রে নাই। রিক্সাওয়ালা মজুর চাষি, বাঙালি আর আদিবাসী, রাজাকারের ছাতার তলে নিয়েছিলাম ঠাঁই। এখন দেখি হায় রে মামা, পড়ছে খুলে কাপড় জামা, কোন পতাকায় মুখটা ঢেকে কোন দিকে যে যায়। ডান্ডা মেরে ঝান্ডাওয়ালা কাওয়াল সুরে সাজছে গলা, আমার পাড়া ভাতের থালায় দিচ্ছে তারা ছাই। আলবদরের দোস্ত ছিলাম লালবদরের ভাই। আচ্ছা, আরেকটা একেবারে অতি সাম্প্রতিক বলে শেষ করি। জনৈক বিচি সর্বস্বতে, নাম নাই কাম নাই বাড়ে গায়ে গতরে, কত বিচি ঝুলে যায় খুলে পড়ে কতরে। ছাদ সব সিঙ্গারা খেয়ে 10 টাকাতে, তারা শুধু হাওয়া দেয় ক্ষমতার চাকাতে। চাটুগার হাঁটু গেড়ে পাখিদের পেয়ারে, বেকুবেরা বসে পড়ে গদিয়াটা চেয়ারে। চারুকলা কারুকলা খাও কলা ফলারে,
উঁকি দিয়ে দেখে নিও মাছের তলানে, মাটি সরে গেলে খাবে গড়াগড়ি ধুলিতে, হাতে কি কলম আছে আকর রঙে তুলিতে, লাল চোখ শাসকেরা রাজা গজা কোন বীর পারে কি চরণ ছুতে জয়নুল রণবীর। তো আপাতত এখানে শেষ করা যাক নাকি? আমার এতক্ষণ ধরে এই ধৈর্য ধরে শোনার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। যদি সম্ভব হয় আগামীতে আরো কিছু ছড়া ধন্যবাদ। কিছু ছড়া শুনলাম, শব্দ শেষ এবং ছন্দ ঝংকারে ছড়া কিভাবে জীবন্ত হয়ে উঠতে পারে, মুহূর্তেই উদ্দীপনা তৈরি করে, তার কিছু মুহূর্ত আমরা উপভোগ করলাম, পেলাম। ধন্যবাদ ভাই। এখন ছড়া নিয়ে কিছু কথা বলবেন এবং একই সাথে ছড়া পাঠ করবেন কবি ঝর্ণা রহমান। যুক্ত আয়োজিত ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যে সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ঘরোয়া আসর, সেই আসরে আজকে রয়েছে ছড়া পাঠ এবং অনুগল্প পড়া। এই আসরে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আমায় আজকের এই ভাষার মাস ফেব্রুয়ারি মাস আমরা প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা ফেব্রুয়ারি মাসকে ভাষার মাস বলি আলাদা করে, তাকে আমাদের দায়িত্বগুলোকে মনে রাখার জন্য, আমাদের কর্তব্যগুলোকে মনে রাখার জন্য, আমাদের আবেগগুলোকে জিয়ে রাখার জন্য। কিন্তু আসলে আমাদের প্রতিটি মুহূর্তেই ভাষার মুহূর্ত। আমরা তো ভাষার সাথেই আছি, আমাদের ভাষা প্রাণের ভাষা। তারপরও এই ফেব্রুয়ারি মাসটি এলে আমাদের চিন্তা, আমাদের বোধ, এগুলো সমস্ত গাঢ় হয়ে ওঠে। আজকে এই মাসে দাঁড়িয়ে, মাসের শেষ পর্যায়ে এসে আমি 1952 সালে যারা এদেশের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন, আত্মদান করেছিলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং বাংলা ভাষার জন্য যেখানে যত লড়াই হয়েছে বিশ্বে, যেখানে আত্মদান হয়েছে, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমে যুক্তের প্রতি আমার সশ্রদ্ধ ভালো লাগা আমি ব্যক্ত করছি। আমি ছড়া লিখি, কিন্তু আমি ছড়াকার হিসেবে আমাকে বোধহয় তেমন কেউ জানে না। আমি মনের আনন্দেই ছড়া লিখি। ছড়া নিয়ে ছড়ার যে শক্তি, ছড়ার যে প্রতিবাদী সত্তা, ছড়ার মধ্য দিয়ে কিভাবে আমাদের অব্যক্ত ক্রোধ, ক্ষোভ এগুলোকে প্রকাশ করা যায় খুব তীক্ষ্ণভাবে, এ সম্পর্কে আমার পূর্ববর্তী ছড়াকার এবং বিশিষ্ট কথা সাহিত্যিক ফরিদুর রহমান খুব ভালোভাবে বলে গেছেন এবং তিনি পড়েছেন সেই ধরনের ছড়া। যে গণিতিকে আমি আর যাব না, তবে আমি এটুকু বলতে পারি যে ছড়া, বিশেষ করে বাঙালিদের রক্তের মধ্যে ছড়া মিশে আছে। ছড়ার উৎপত্তি কত আগে থেকে সেটা কিন্তু আমরা ঠিক করে সময় বা যুগ এটা বলতে পারবো না। একেবারে আমাদের নানি দাদি, আমরা তো বলতে গেলে সেদিনের মানুষ, আমাদের নানি দাদিও সেদিনের মানুষ। তারও আগের অনেক পূর্ববর্তী প্রজন্ম, আমাদের যত পূর্ব নারীগণ আছেন, পূর্বপুরুষগণ আছেন, তাদের মুখে মুখে ছড়া রচিত হয়েছে। তারা ছড়াকে সাহিত্যের পর্যায়ে
নিয়ে এসেছেন এবং সেখানে আমরা দেখি যে কত রকম ছড়া আছে। শিশুতোষ ছড়া, ছেলে ভুলানো ছড়া, ঘুম পাড়ানোর ছড়া, খেলাধুলার ছড়া, ব্রত ছড়া, বিয়ের ছড়া, ধাঁধার ছড়া, নানান রকম ছড়ায় আমাদের সাহিত্য, বিশেষ করে লোকসাহিত্য, পল্লী সাহিত্য সেটি একেবারে সমৃদ্ধ, যেটি আমাদের বাংলা ভাষার যে একজন মনীষী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি এগুলো বলে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন যে আমাদের পল্লী সাহিত্য কত মূল্যবান অংশ এবং তার মধ্যে ছড়া সাহিত্যটা হচ্ছে মণিমুক্তার মতন। তো সেই ছড়াইতে পর্যন্ত চলে আসছে, কালে কালে সময়ের সমাজের বিভিন্ন রকম পরিবর্তন, এগুলো সবই ছড়ার মধ্যে আসে। আমরা সেই আদিকালের ছড়াগুলো যখন দেখি তখন দেখি যে সেখানে শিশুতোষ ছড়া, ছেলে ভুলানো ছড়া এগুলো বেশি ছিল এবং ধীরে ধীরে সময় বদলে যাচ্ছে, এখন প্রতিবাদ ঢুকে যাচ্ছে, বিদ্রোহ ঢুকে যাচ্ছে ছড়াতে। কাজেই ছড়া সময়েরই একটা কণ্ঠস্বর ছড়াকারদের মুখ দিয়ে বের হয়ে আসে। আমি ছড়া লিখি, আমার ছোটবেলায় মানে আমার লেখালেখির সূত্রপাতই হয়েছে বলতে গেলে ছড়া আর কবিতার মধ্য দিয়ে। প্রচুর ছড়া লিখে আমি খাতা ভরিয়ে ফেলতাম, কিন্তু আমার তেমন ছড়া গ্রন্থ রচিত হয়নি। নিজের কাছে অনেক ছড়া রয়ে গেছে, সেগুলো মিলালে হয়তো এরকম শতাধিক ছড়া দিয়ে একটা বই খুব দ্রুতই করে ফেলা যাবে এরকম। আজকে আমি কিছু ছড়া পড়ব। তো সেই ছড়াগুলো শ্রদ্ধেয় ফরিদুর রহমান যে ধরনের ছড়া এখানে উপস্থাপন করে গেছেন, সেগুলি খুবই আমাদের মানে শুধু উপভোগ্যতাই না, আমাদের মস্তিষ্কে গিয়ে নানান ধরনের এটা জাগরণ তুলছে, এক ধরনের অনুভূতি জাগ্রত করছে। আর সেই ধরনের ছড়া আমি পড়বো না, আমি একটু ভিন্ন ধরনের ছড়া পড়বো। সেটি হচ্ছে যে আমি গত বছর আমার একটা বই বেরিয়েছে ধাঁধা কাব্য নামে, সেখানে অনেকগুলো ছড়া আছে। যে ছড়াগুলো মানে আমাদের যে লোকসাহিত্যের একটা বড় অংশ আছে ধাঁধা, এবং সেই ধাঁধাগুলো সবই কিন্তু ছন্দে রচিত এবং এগুলো রচিত হয়েছে সাধারণ মানুষের, গ্রামীণ মানুষের মুখে মুখে তাদের অভিজ্ঞতার এক একটা বিষয় হিসেবে। যেমন করে খনার বচন, প্রবাদ প্রবচন এগুলো রচিত হয়েছে, এগুলো সবই এক এক ধরনের ছড়া। সেগুলোর মধ্যে ছন্দ আছে, চমৎকার চমৎকার শব্দের ব্যবহার আছে, ধাঁধাগুলোর মধ্যেও তা আছে। ধাঁধার ছড়া হচ্ছে আরো বেশি, সেখানে বুদ্ধিমত্তার ছাপ রাখতে হয়, কারণ ধাঁধার মধ্যে একটা সত্যকে লুকিয়ে রাখতে হয়। এই যে তাকে এমন শব্দ ব্যবহার করতে হবে, এমন করে সেখানে কৌশল অবলম্বন করতে হবে যেখানে ছড়ার আনন্দ থাকবে, যেখানে শব্দের ব্যঞ্জনও থাকবে, আবার আড়ালে একটা সত্য, একটা মূল কথাটা লুকিয়েও থাকবে। তাকে বের করে আনলে দেখা যাবে আচ্ছা এর মধ্যেই তো এখানে একটুখানি হিন্ট ছিল, ইঙ্গিত ছিল, আমরা তো ধরতে পারিনি, বা ধরতে পারলে খুব আনন্দ লাগে। এই জন্য ধাঁধার ছড়াটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমার মাথায় এলো যে সেরকম কিছু ধাঁধার ছড়া লেখা, যেগুলো আমাদের প্রচলিত ধাঁধা সাহিত্যে ধাঁধার ছড়ায় আছে, ওই ঢংটিকে অবলম্বন করে, ওই ধরনটিকে অবলম্বন করে কিছু ছড়া, কিন্তু সম্পূর্ণভাবে মৌলিক, আমার নিজের কথা দিয়ে সাজানো। এরকম কিছু ছড়া, তখন মুড এসে গিয়েছিলাম, অনেকগুলো ছড়া লিখে ফেলেছিলাম। পরে একটি বই গিয়েছিল, এটি গত বছর বইমেলা ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছিল। আমি সেখান থেকে আজকে 4-5টি ছড়া পড়বো। এক একটা ছড়া পড়ার পরে একটু সহজ সহজগুলো বেছে নিয়েছি। আজকে যারা দর্শক এখানে উপস্থিত আছেন, শ্রোতা উপস্থিত আছেন, তাদেরকে একটু অনুরোধ করবো যে এক একটা ছড়া শুনে মনে মনে এটার উত্তর খোঁজা। হয়তো কোনোটা পড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কোনটা হয়তো একটুখানি ভাবতে হবে, নাও হতে পারে। তা আমি এরকম 4-5টা ছড়া নির্বাচন করেছি। আমি প্রথমে 1 নম্বর ধাঁধাটি পড়ছি, ধাঁধা কাব্যটি পড়ছি। এটি খুব সহজ, আপনারা পড়তে পড়তে বুঝে যাবেন। মরিচ তো নয় ঝাল লাগে, খাইতে তবু ভাল লাগে, নুন লাগে না চুন লাগে, ঠোঁট কাটে না খুন লাগে, ফুল না তবু ঘ্রাণ আছে, খাইলে পরে প্রাণ নাচে, রঙে রসে লাল ঠোঁটে, মিঠা কথার ফুল ফোটে, রোদ লাগে না ছ্যামায় বাস, হালের ফালে দেয় না চাষ, বাঁশের খুঁটি কাশের ঘর, তারই মধ্যে বউ আর বর, বউ স্বামী 2 বাজা, তবুও দুয়াই রানী রাজা, ফুল ফোটে না রাজ
গাছ মূলে, ফল ফলে না মার কুলে, তবুও এমন এক ফসল, ফুল সে তো নয় নয় বা ফল, ফলতে থাকে 12 মাস, 12 জীবীর মুখে হাস। মানুষও খায়, খায় ছাগল, জ্ঞানীও খায়, খায় পাগল, রাজা প্রজা ধনীর মুখ, এক ফসলেই রঙিন সুখ। বল কি এটা বাঁশ না ঘাস, ফুল ধরে না ফল ধরে না, ফলতে থাকে 12 মাস, বলতে যদি পারো তবে একবারই PhD পাস। আপনাদের তো সঠিক হয়েছে। এখানে অনেকগুলি হিন্টস আছে। 12 জিবি, 12 জিবি মানে পান চাষি, মুখ লাল হয়ে যায় ইত্যাদি। যাই হোক, তারপরে এটা ছায়ায় চাষ হয়, এখানে বাঁশের দিয়ে চারা দিয়ে এখানে ছায়া দেওয়া হয়, চাষ লাগে না, কিছু না, লাগিয়ে রাখলেই হয় এরকম। এবার আরেকটি, প্রথমে কাটিয়া ফেল 2খানি কাঁধ, এইবার দেখে নাও 2 হাতের ছাঁদ। ব্যাস, তবে হাত কাটো খ্যাচ খ্যাচ করে, বডিটা রাখতে হবে ভালো করে ধরে। এবারে আসল কাজ, বলা বাহুল্য বলা, অতি সাবধানে তবে কেটে ফেলো গলা। টুকরো অংশগুলো দূর করে দাও, এইবার ভালো করে অস্ত্র সানাও। বুকটা ফাড়িয়ে ফেলো সুনিপুণ হাতে, বেকা তেড়া হলে আছে খারাপি করাতে। ঝুলিয়া পড়িল যদি কোমর ও পেট, জলদি কাটিয়া ফেলো, পারো কেন লেট। একবারে কেটে নিতে পারো যদি, একবারে কেটে নিতে পারো 2টি পাও, ঠিক আছে যেতে পারো, যেতে যদি চাও। কিন্তু রাখিও মনে, কেউ আসার আগে জুড়িতে হইবে বডি কাটা দাগে দাগে। কাটিয়া কুটিয়া করিয়াছ দফা রফা, এবারে সেলাই করো বাবা মুস্তফা। যে কোনো মানে জামা আর কি, ব্লাউজ হতে পারে, ফ্রক হতে পারে, শার্ট হতে পারে, যেটা নাকি গলা কাটা হয়, হাত কাটা হয়, বডি জুড়ে জুড়ে দিতে পারে। এখানে একটু সেলাইয়ের সঙ্গে সে ইয়ের গল্প, বাবা মুস্তফার প্রসঙ্গ। আচ্ছা, আলিবাবা। এবার আরেকটি, কচি সবুজ ছুকরিগুলো শ্যামল দেশের মাইয়া, ঠোঁট চাটে সব বুড়া বুড়া ওদের পানে চাইয়া। ওই তো ওরা দল বেঁধে সব মগ ডালিতে ঝুলছে, কচি কচি গালগুলোতে টসটসে রং খুলছে। অমনি দেখো পাইক পেয়াদা ফালদা ওঠে বাইয়া, চুলের মুঠি ধইরা নামায় কচি সবুজ মাইয়া। লইয়া আসে বেচা কেনা রাত্রিকালের বাজারে, গাহাক দেখে মিষ্টি শীতল রস বেশিকার মাঝারে। সস্তা দিনে ডাক পাড়িয়া বেচতো ওদের 2 আনা, 200 টাকাও দিকায় এখন, হোক বেকা বা চোখ কানা। মুখ বোঝা এই মাইয়া গুলার মুখ খোলা খুব সহজ নয়, গাহাক মুখে মুখ লাগায়া নিঃশেষে রস চুইসা নেয়। কেউ বা তারে 2 ভাগ করে ননি মাখন স্বর তোলে, সবুজ সুডোল দেহখানি ছিন্ন ভিন্ন শেষকালে। ছিবড়া কইরা ছুঁইরা মারে ছিটালে বা জঙ্গলে, মাইয়া কেঁদে কয় তবুও আছি তোমার মঙ্গলে। দেশের পিতা বলেন ওরে মাইয়ারা খুব ভালো রে, করবে ওরা মনটা শীতল, দেবে ছায়া আলো রে। রাখিস ওদের যতন করে তোদের আশেপাশে রে, ওরাই দেবে অন্ন জল, থাকবি না উপাসে রে। এখানে কিছু ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারকেল গাছ লাগাতে বলতেন এবং সেটা দিয়ে কিভাবে একটা আয়ের ব্যবস্থা হবে সেই প্রসঙ্গ এখানে এনেছে। এরপরে এটা খুব সহজ। একই ঘরে বসত করি 4 বোন 1 ভাই, ভাইটি হলেন বাটকু বামন, বুদ্ধা বলি তাই। বুদ্ধা বলে ডাকলে তারে রাগ করে না মোটে, বলেন তিনি বড়োর ভাগ্যে এমন নামই জোটে। তোরা হলি ফুলের কলি 4টি বালিকা, সুযোগ পেলেই খেলিস ইজিক মিজিক ছিজিক ছা। বুড়ো হলেও খেলতে বসি সবকটিকে নিয়ে, আমার ছাড়া পারিস কিছু হিসাব করিস গিয়ে। আমরা বলি ও দাদা ভাই হিসাব করব কি, তুমি ছাড়া আমরা কি আর গুনতে শিখেছি। লোকে বলে বুদ্ধা ছাড়া বোনগুলো অকেজো, বড় কিংবা ছোট কিংবা মেজো কিংবা সেজো। লোকের কথায় কান দিস না, কান খুলে সব শোন, বরং আমি অচল হব না থাকলে 4 বোন। 5 ভাই বোন মিলেমিশে করি সকল কাজ, পঞ্চ ছাড়া হয় না কিছু দেখ করে আন্দাজ।
চক্ষুকর্ণ ইন্দ্রিয় 5, জিহ্বা 5 স্বাদ, পঞ্চভূতে এই পৃথিবী এক ছাড়া বরবাদ। কায়াতরুর 5টি ডাল কহেন যে লই পা, আমরা হলাম 5 ভাই বোন সারে গামা পা। গুনতে গেলে বুড়ো আঙুল লাগে, তারপরে ইত্যাদি অনেক কিছু প্রসঙ্গে এখানে আনা হয়েছে। তো এই কটা ছিল আমার আজকে পাঠ করলাম, 4টা না নির্বাচিত ছড়া। আমি সবই একটু ধাঁধা টাইপের ছড়া নতুনত্বের সাথে পেলাম। তো আমি আপাতত যাচ্ছি, আমরা আরো ছড়া শোনার জন্য অপেক্ষা করি। দিয়ে দাও ছড়ায় যাচ্ছে বাবু, না আমি সেজবার একটা অন্য গল্প পড়ি। কেন সেজবা কি আছে? না না সেজবাটা সেজবা পড়ি। হ্যাঁ, একটা সরস্বতী ওপরে সরস্বতী। আমরা জানি যে ছড়া বিষয় বৈচিত্র্যে এত সমৃদ্ধ। বাংলাদেশের যে ছড়া তার এত অভিনবত্ব, এত বিষয় বৈচিত্র্য, এই প্রতিবাদ, এই বুদ্ধিভিত্তিক ছন্দ মেলানো, এই ধাঁধার আঙ্গিকে জিনিসকে ছড়িয়ে দেওয়া, চিন্তার ক্ষমতাকে প্রসারিত করা, পর্যবেক্ষণকে বাড়িয়ে তোলা, নানা রকমের আঙ্গিকে ছড়া লেখা হয় দীর্ঘদিন থেকেই। তবে এই সময়ে যারা ছড়াকে বদলে দিতে চাচ্ছে, ছড়ার চিরাচরিত ধারার মধ্যে আধুনিকায়নের চর্চাটাকে নিয়ে এসছেন, তাদের মধ্যে অন্যতম মাহবুবা হক কুমকুম। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসবার জন্যে। কুমকুম তার ছড়া ভাবনা একটু বলবে, তারপর আমাদেরকে ছড়া শোনাবে। এবং ঝর্ণা আব্বার চমৎকার ছড়ার পরে খুব ভয়ে ভয়ে শুরু করছি। ছড়া শোনাতে মুখিয়ে আছি। একদল কুকুর আন্দোলন করছে। তো আন্দোলনের তারা সব কেন আন্দোলন করছে? তারা আন্দোলন করছে, বুনু দাদা খুব রেগে বলে হিস হিসিয়ে, গাড়ির চাকায় দেয় মুখ মাথা পিষিয়ে, আর মানা যায় না, মানুষেরা খায় না, ফাঁসি দেয় ঢিল ছড়ে, আগুনে শরীর পড়ে, খাবারের সাথে দেয় পয়জন মিশিয়ে। এই কারণে একদল কুকুর আন্দোলন করছে মানুষদের বিরুদ্ধে। তো কুকুর, লাখি লাখি কুকুর সব সমবেত হয়েছে যে অনশনে বসার পরে লাখ লাখ কুকুর, সারা দেশ থেকে কুকুর এসে সব স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে সব জড়ো হয়েছে। মন্ত্রিসভা, জরুরি মন্ত্রিসভায় মন্ত্রীরা সব বসেছে। মেয়র টানিয়ালয় নাকটার সজোরে, কাঁদছে সে ভোর থেকে অবিরাম অঝরে, ধরা গলা সাফ করে বলে ওঠে ভাইরে, জগীদের বাঁচাবার উপায়টা চাইরে। অনশনে লাখ লাখ কুকুরেরা মরবে, কবরখানায় বুঝি এত ডগ ধরবে, মশা মারা নিয়ে আমি এমনিতে নাজেহাল, কুকুরের ইস্যু এলে আরো হবে বাজেহাল। ভূমি মন্ত্রকগণ আহা আহা ডোন্ট ক্রাই, কবরের জমি দিতে আই উইল হার্ড ট্রাই। স্বরাষ্ট্রমন্ত্রী যে কন গলা চড়িয়ে, কাজের কথায় আসো বাজে কথা সরিয়ে। কুকুরের অনশন ভাঙা যায় কিভাবে, মন্ত্রীরা সাড়া দাও কে আগুন নিভাবে। স্বাস্থ্যমন্ত্রী হাসে সব দাঁত খুলিয়া, হাস্যের তালে তালে ভুলি ওঠে দুলিয়া। বলিয়া ওঠেন তিনি, বিধান তো সোজাহে, পেয়েছি উপায় আমি করে গরু খোঁজাহে। কাগজি লেবুর রসে ঢেলে দিয়ে পানিটা, ফেলে দেবে 2 ফোঁটা সর্ষের ঘানিটা। অনশন ভাঙা হবে PM এর হ্যান্ডে, বিউগল শোনা যাবে আর্মির ব্যান্ডে। পশুমন্ত্রীর হাঁকে কেঁপে ওঠে কক্ষ, চোপড়াও হুঙ্কারে দূরে দূরে বক্ষ। কুকুর কি লেবু খায় লেখা কোন কেতাবে, আপনাকে মানাবেই মূর্খের খেতাবে। পশু আর স্বাস্থ্যের হাতাহাতি লাগলো, দুজনের দুসুচির চুপি চুপি ভাগলো। তো মন্ত্রীদের এই চলছে আলোচনা। এরপরে মন্ত্রীদের আলোচনায় সবাই কাজ হলো না, মন্ত্রীরা সব প্রধানমন্ত্রীর দরবারের দিকে রওনা দিয়েছে।
সহকারী ভয়ে ভয়ে দুরু দুরু বক্ষে খবরটা নিয়ে যায় দরবার কক্ষে। কৈলসী কুকুরের সহিংস হামলায় মন্ত্রীরা পড়ে গেছে মহা এক ঝামলায়। পিএম তো রাগিয়া আসিলেন বাইরে, মন্ত্রীরা চুরমুখ ধরে প্রাণ নাইলে। বললেন তিনি তার বাজখাই গলাতে, এখানে এসেছো কেন ডগে থেকে পলাতে? এতগুলো মন্ত্রীতে সমাধান পায় না, কেন দি কারি কারি মন্ত্রীকে মায়না? গোবরে পূর্ণ মাথা মন্ত্রীতে কামকি, চোখ লাল করে পিএম দেন করা ধমকি। আজ থেকে সকলের গাড়ি চড়া বন্ধ, মন্ত্রীরা নাজেহাল ঝুলে পড়ে স্কন্ধ। কান্নার রোল ওঠে এত বড় ঝাড়িতে, পিএম উঠিয়া ধীরে বসলেন গাড়িতে। পিএম আগে পিছে ছোটে মন্ত্রীর দল, কেউ ছোটে দ্রুত তালে কেউ দুর্বল, হেঁটে চলে দৌড়িয়ে কেউ হামাগুড়ি, তারও আগে আগে ছোটে দশাশুই ঘুরি। তারা ছুটছে, মন্ত্রী আসছেন সমাবেশে। কুকুরদের এই আন্দোলনে বিভিন্ন দেশের কুকুররা সংহতি জানাচ্ছে বাংলাদেশের কুকুরদের প্রতি। উত্তাল সারা দেশ খাড়াকান, উত্তাল লন্ডন, আমেরিকা আরাকান। বাংলার কুকুরের অধিকার রক্ষায় সভা হয় সুইডেনে, রাশিয়ায়, মক্কায়। খবরটা চলে গেল জাপানে, চেরিতলে দু কুকুর বিজি ছিল চাপানে। পেপারের শিরোনামে খবরটা দেখিয়া ঘেউ ঘেউ করে ওঠে মেকিয়া। সায়দায় শিনতেন জোরসে, বাংলার কুকুরেরা এইভাবে মরছে, এটা মোটে ঠিক নয়, আমরাও সাথে আছি নিশ্চয়। কানাডার হোমলেস পিটারের কুকুরে লাঞ্চ খেয়ে পানি খেতে নেমেছে সে পুকুরে। লেজ নেড়ে আসি কিট, সেরি আসে নাচিয়া, বলে পিঠ গোটা দুই হাঁচিয়া। হিমবল নাকে লেগে ঠান্ডায় মরছি, যাই হোক শোনো শোনো খবরটা পড়ছি। কেনিয়ার কুকুরেরা গর্জায়, থাবা মারে মালিকের দরজায়। বাংলায় কুকুরের সঙ্গে যোগ দিতে আমরাও চলে যাব বঙ্গে। ভারতের কুকুরেরা চিন্তায় মগ্ন, এই বুঝি লগ্ন। দলমত ভুলে গিয়ে আমরাও চলো সবে মানুষকে কামড়াও। ভেগাসের কুকুরেরা একজোট হয়েছে, ওদেরও খুব নাকি খুব রাগ রয়েছে। পেট ডগ হয়ে তারা থাকবে না আর যে, স্বাধীনতাহীনতায় বাঁচা মানে হারছে। ইউএন মাথা টোকে, একই হলো বাপরে, আমেরিকা ধমকায়, গালে দেবো থাপড়ে। বসে বসে ভাবো কি, কুকুর খেপিয়ে সব রসাতলে যাবো কি? ফ্রিজ করো এক্ষুনি সব কাম কাজকে, আর্জেন্ট চিঠি লেখো বাংলায় আজকে। ডোনেশন দাও যত লাগে তার ততটাই, কুকুরের বিপ্লব এক্ষুনি থামা চাই। আচ্ছা, এটা শেষ। কুকুরের অনশন ভাঙা হলো না, ভাঙা গেল না। কুকুররা সমাবেশে বসে আছে। কুকুরদের সমাবেশ ঘিরে র্যাব, পুলিশ, মিলিটারি সব চারদিকে আছে। অনশন ভাঙা হলো না সফল, মন্ত্রীরা বুক চাপড়ায়। জমায়েত ঘিসে চায়ের দোকানে চা চাপায় তার ছাপড়ায়। কুকুর পুলিশ 400-500কে, বোমা টোমা আছে নাকি? সঙ্গে কজন মানুষ, মানুষ পুলিশ, পরনে পোশাক খাকি। সার্চ শেষ করে কুকুর পুলিশ দোকানিকে বলে চা দাও, চিনি ছাড়া চাই কুচি কুচি করে দিও খানিকটা আদাও। কুকুর পুলিশ চা খাবে শুনিয়া কাপে দোকানির চিত্ত, ভয়ে ভয়ে বলে আসিবেন স্যার, আমার এখানে নিত্য। অনশনরত কুকুর সকল ধেয়ে আসে লেজ তুলে, চেহারা দেখিয়া দোকানি ভয়ে নিজ নাম গেল ভুলে। শুকনো গলায় ঢেকুর তুলিয়া দোকানি কহিল স্যার, এখনই দোকান বন্ধ করছি, বানাবো না চাটা আর। ঝামেলা দেখিয়া মানুষ পুলিশ দূর থেকে ছুটে আসে, অনশনরত কুকুরের দিকে মিষ্টি করিয়া হাসে। এবার থামি, শেষ, এটা শেষ। সারা দেশ উত্তাল, বিদেশ উত্তাল, আমেরিকা উত্তাল। আমেরিকা ফোন করে বাংলাকে, সেন্ড জেট ফাইটার ফাস্ট, গেট দেম কুল অর কিল দেম, করতেই হবে সুন মাস্ট। কানে কানে বলে তার ডেপুটিকে, লিখে রাখো স্যাট শোক পানি, বরাদ্দ দাও পেট কুকুরের, স্বাস্থ্যের শিক্ষার মানি। ইন্ডিয়া অস্থির ভাবছে সে, নিধনে কি সায়দা রাইট? এই কথা জেনে তার কুকুরে যদি শুরু করে দেয় ফাইট। সেন্ট ডগ চায়নার বাজারে, চীন দিল এই মতো প্রস্তাব, চাইনিজ খুশি হবে পেমেন্ট, বাংলার হবে এক বড় লাভ।
বন্ধুরাষ্ট্র সাজেশন দিল নিজের নিজের স্বার্থে, প্রেমটা শোনেন মন দিয়ে সব ঘাটটা নামতে নামতে শেষ করলাম। মারুয়া কুমকুম এক সময় মঞ্চনাটকের সক্রিয় শিল্পী ছিলেন। আমরা তাকে টিভি নাটকে অভিনয় করতে দেখেছি এবং দীর্ঘকাল থেকে কুমকুম ছড়া লিখছেন এবং ছড়ার পরিবর্তন তাকে আধুনিক আঙ্গিকে কীভাবে আনা যায় এরকম কয়েকজন কাজ করছেন, তাদের মধ্যে সে একজন। তার শ্লেষ ধর্মী ছড়াটা আমরা শুনলাম খুব আনন্দের সাথে। এবার পারভিন সুলতানা, আপনাকে আমন্ত্রণ জানাই, আসুন আপনার কয়েকটি ছড়া শুনবো। পারভিন সুলতানা এবার তার স্বরচিত পারভিন খুব ভালো ছড়া লিখে, আমাদের ভালো লাগবে। শুভ সন্ধ্যা, মনে হয় রাতে হয়ে গেছে। ছড়া তো আসলে ছড়া না, ছড়া তো ছুরি, যেরকম শোনালো মা বাবা কুমকুম শোনালো। ছড়া একটা যে ধার, সেই ধার আমার মনে হয় যে রান যাচ্ছে কোপানো যায় মানুষকে। যাই হোক, আমি এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমাদের যে ভাষা পেয়েছি, যে মাস থেকে যে রক্ত ইতিহাস, ফেব্রুয়ারিকে আমরা আসলে আমাদের হৃদয়ের গভীরে লালন করে এসেছি এবং আমাদের হৃদয় ফেব্রুয়ারি থাকবে, আছে থাকবে। প্রথমে আমি 21 ফেব্রুয়ারিকে নিয়ে একটা ছড়া পড়ছি। 8ই ফাগুন। বাবার কাঁধে বসা খোকা, হাতে ফুলের তোড়া, ওরে সালাম ওরে রফিক, দেখতে কি পাস তোরা? শহীদ মিনারে যাবে সোনা, সূর্য ওঠা ভোরে, দিতে তোদের ভালোবাসা ছোট্ট হৃদয় ভরে। রাস্তা জুড়ে ঢল নেমেছে মানুষ সারি সারি, যেদিক তাকাও সাদা কালো পাঞ্জাবি ও শাড়ি। সবার মুখে একই কথা, বাংলা মায়ের ভাষা, 8ই ফাগুন ইতিহাসে রক্ত দিয়ে ভাষা। তো এখন আসি, এটা আসলে যে সরকারের আসে সেই সরকারের সময় প্রযোজ্য, এবং তারাই ভাবে যে আসলে এরকম ছড়া লেখা যে কতটুকু সমীচীন, কেন দেশ তো ভালোই চলছে। তো জনগণ, আমরা কিন্তু কখনোই আমাদের মনে হয় না যে দেশ ভালো চলে। এই ছড়াটা লেখা হয়েছিল অনেক আগে, এখনো প্রাসঙ্গিকই। দিন দুপুরে রাহাজানি, দিন দুপুরে ছিনতাই, সোনার বালা চাইলে যুবক ছুরির মুখে দিন তাই। দুঃখের কথা কইব কি আর, এই তো দেশের হাল সার। ডাকুন ডাকুন বদ্যি ডাকুন, ডাকুন বড় ডাক্তার, দেখুক দেশের কি হয়েছে, কোথায় গলদ ফাক্তার। এক্সরে করে দেখা গেল দুর্নীতিরই আলসার। তো লোডশেডিং এই শব্দটার সঙ্গে, এই পরিস্থিতির সঙ্গে আমরা সবাই খুব বেশি পরিচিত। এরকম লোডশেডিংকে নিয়ে একটা ছড়া। লোডশেডিংই ভালো, বিজলিবাতি চলে গেলে রাতটা নিকেশ কালো, লোডশেডিংয়ে বিল ওঠে না, ভালো কত ভালো। বিদ্যুতে সব ঝলমলো, রদ্দি পচা মালো, আসল নকল চেনা কঠিন, লোডশেডিংই ভালো। কারেন্ট শকে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার হালো, নিশ্চিন্ত জীবনযাপন, লোডশেডিংই ভালো। প্রেমে আনে গভীরতা, ক্যান্ডেল লাইট জালো, প্রীতি হয় স্বপ্ন ভাই, লোডশেডিংই ভালো।
বাংলা ছড়া সাহিত্য আমাদের একটি সমৃদ্ধ সাহিত্য। প্রাচীন সাহিত্যের নমুনা হিসেবে ছড়াকে আমরা দেখতে পাই সমাজ বিবর্তনের সাথে সাথে অর্থনীতির চিত্র বদলানোর সাথে জীবনযাপনের যে কাঠামো, যে ধরন, তার বদলের সাথে ছড়ার আঙ্গিক বদলায়, ছড়ার কথা বদলায়, ছড়ার ভঙ্গি বদলায়। আজকে আমাদের যে চারজন ছড়া পড়লেন, আমরা ছড়ার এই বহুমাত্রিক রূপ দেখতে পেলাম, প্রতিবাদী রূপ, বুদ্ধিদীপ্ততার রূপ, শ্লেষ এবং ব্যঙ্গের রূপ এবং তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠ গণজীবনের পক্ষে, গণমানুষের জন্য একটু চমৎকার মনে হচ্ছিল। এই অনুষ্ঠানটি চলুক, আরও চলুক। তো আমরা যেহেতু এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে আছি, নিশ্চয়ই পরে আরও একদিন এই একটি পূর্ণাঙ্গ লম্বা সময় ধরে ছড়া পাঠের অনুষ্ঠান আমরা করব। তো এখন আমি অনুরোধ করছি ফরিদ ভাইকে আবার আসবার জন্যে। তার একটি অনুগল্প শোনাবেন ফরিদুর রহমান। আমি তো গল্প নিয়েই আসি, আপনার কাছে আছে? ঠিক আছে। তাহলে ফরিদ ভাই পরে আসছেন, ঝর্ণা পা একটা অনুগল্প করবেন, আমাদেরকে শোনাবেন। অনুগল্প পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। যে কথাটি নিশাদ রানার শুরুতে বলেছেন যে আমাদের এখন সাহিত্য পাঠে অনেক বেশি দ্রুততা, আমরা এখন বড় জিনিসের দিকে নেই, আমাদের উপন্যাসও প্রায় বড় গল্পের সমান হয়ে এসেছে। কত অল্প সময়ে কত বেশি জিনিস পড়ে ফেলা যায়, কত অল্প সময়ে কত বেশি জিনিস লিখে ফেলা যায় বা প্রকাশ করা যায়, এরকম একটা আমাদের গতি আমাদের ভেতরে প্রবেশ করেছে। আমরা চলেছি এখন গতির যুগে। সেই কারণে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে কোভিডের শুরু থেকে বা তার আগে থেকে পর্যন্ত, অনুগল্প, ছোট গল্পের এই দিকটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। খুব মানুষ অনুগল্প লিখছে, অনুগল্প পড়ছে, অনুগল্প নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কিন্তু আমাদের সাহিত্যে অনুগল্পের যে বৈশিষ্ট্য, সে ধরনের গল্প কিন্তু বহু আগে থেকেই আছে, কিন্তু সেটাকে অনুগল্প নামে ডাকা হতো না। আমরা সেই ছোটবেলায় বনো ফুলের গল্পগুলো পড়তাম, ছোট ছোট গল্প, নিম গাছ, এরকম ছোট ছোট গল্প, অনুগল্প বলা হতো না, সেগুলোকে আমরা ক্ষুদ্রাকৃতির গল্প বলে জানতাম। কিন্তু এখন নানান রকম নামে ডাকা হচ্ছে, সেটা অনুগল্পটাই বিশেষ করে পরিচিত এবং প্রচলিত হয়ে আসছে। আমি আজকে দুটো গল্প পড়ব। এই দুটো গল্প পড়ব আমি নিমিখের গল্পগুলো আমার এই বই থেকে। নিমিখ হচ্ছে নিমেষ, এই শব্দটির আরেকটু কোমল রূপ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন অনিমিকা বলে, মানে অনিমেষ। তো এক নিমেষে মনের মধ্যে ছাপ ফেলে যায় এমন কোনো দৃশ্য, এমন কোনো ঘটনা, মুহূর্তকালের মুহূর্তিক ঘটনা নিয়ে লেখা। এই গল্পগুলো আমার আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের সময়ের কালের মধ্যে লেখা। এটা বেরিয়েছিল 2012-তে। এখানে গল্পের শেষে তারিখ দেওয়া আছে 2006-7 এরকম থেকে আছে আর কি 10-11 পর্যন্ত। এই সময় আমি গল্পগুলো লিখতে শুরু করেছিলাম ঠিক গল্প আকারে না। আমি যখন বিভিন্ন জায়গায় যেতাম, বিশেষ করে সকালবেলা আমি যখন কলেজে যেতাম বা অন্য কোথাও যেতাম, তখন চলতি পথে নানান দৃশ্য আমার চোখে পড়তো, নানান কিছু ঘটনা বা একটু কোনো হঠাৎ কোনো বিষয়, সেগুলো আমার মধ্যে একটা গল্প জাগিয়ে তুলতো। আমি ওই বাসায় এসে একটু নোট করে রাখতাম, বইখানে আমার কাছে কাগজ টাগজ থাকলে একটু নোট রাখতাম। নোট রাখতে রাখতে দেখা গেল যে নোটগুলো একটু গল্পের আদল পাচ্ছে। হয়তো বা গল্পকার বলে মানে কোনো কথাকে ঠিক একবারে গাণিতিকভাবে লিখে রাখা সম্ভব হয় না,
সেখানে একটু সাহিত্য রস চলে আসে। তো এইভাবে আমি ভাবলাম একসময় যে এতগুলো হয়েছে, অনেকগুলো, প্রায় এখানে 30-35টা 40টার মতন আছে, যেগুলো একটু বই করে রাখি, পরে আমি কোনোটাকে বড় আকারে গল্পের রূপ দিতে চাইলে দিলাম, সেই থেকে এই বইটার সৃষ্টি। কিন্তু দেখলাম যে আসলে এগুলো অনুগল্পের যে বৈশিষ্ট্য ধারণা সেগুলোর সাথে অনেকটাই মিলে যায়। আমি দুটো গল্প আমি নির্বাচন করেছি আজকে আসতে আসতে রাস্তায় বসে বসে। সেটি হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং এই ফেব্রুয়ারি মাসে 2009 সনে যে বাংলাদেশ রাইফেলস তৎকালীন বিডিআর, সেখানে যে একটা মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে গিয়েছিল, সেটার আমি খুব ঘনিষ্ঠভাবে সেই অভিজ্ঞতার সাথে ছিলাম। কারণ আমি দীর্ঘ 35 বছর সেই ওখানে আমি চাকরি করেছি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ পাবলিক কলেজে, এবং যে স্থানে ঘটনা ঘটেছে দরবার হল, সেটি ছিল আমাদের কলেজে লাগোয়া, একদম দরবার হলের সঙ্গেই ছিল আমাদের কলেজ, এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানে দরবার হলে অনুষ্ঠিত হতো। এবং যারা সেখানে নিহত হয়েছিলেন তাদের অনেকেই আমাদের প্রশাসনের সাথে জড়িত ছিলেন, তাদের ছেলেমেয়েরা আমাদের কলেজে স্কুলে পড়তো। তো ওই সময়ের লেখা একটা গল্প, ওই ঘটনাকে কেন্দ্র করে না, কিন্তু তার একটা ছায়া আছে। এবং আরেকটা গল্প আমি যখন এসে শুনলাম যে একটা বেশি পড়া যাবে, তার একটা গল্প বেরিয়ে এলো যেখানে নাকি ওই ঘটনার ওই সময়ের একটুখানি উল্লেখ আছে। এই দুটো গল্প আমি এই জন্য নির্বাচন করেছি। প্রথম গল্পের নাম নিরাপদ বেষ্টনী। সকাল 9:30 বাজে, বিডিআর 4 নম্বর গেটে অপেক্ষা করছি। কলেজের গাড়ি এলে তাতে চেপে বসবো। বিডিআরের এই গেট থেকে আমাদের কলেজ 15 মিনিটের হাঁটা পথ। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের পর বিডিআরের ভেতরে জনসাধারণের চলাচল এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। আগের মতো রিক্সা বা অন্য কোনো যানবাহন নিয়ে এখন আর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা কেউই বিডিআরের ভেতর ঢুকে যেতে পারে না। একমাত্র অনুমোদিত গাড়ি চলাচল করতে পারে। কলেজ টাইমে তাই 1 ঘন্টা বাস সার্ভিস থাকে ছাত্রছাত্রীদের বিডিআর গেট থেকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি গেটের ভেতরে বড় ঝিলটার পাশে। বাসের চেয়েও বেশি অপেক্ষা করছি যে কোনো একটা প্রাইভেট কার ঢুকলে ব্র্যাকেটে কলেজের কোনো কোনো ছাত্রছাত্রী নিয়ে যেগুলো আসবে, সেটাতে করেই আগে ভাগে চলে যাব। কারণ বাস এলে পরে সেটা আবার অপেক্ষা করবে ছাত্রছাত্রীদের জন্য, দেরি হয়ে যাবে। গেটের দিকে তাকিয়ে আছি, বাইরে অপেক্ষমান কয়েকজন অভিভাবক নারী পুরুষ। এর মধ্যে একজন বোরখা পরা মহিলা বাহির লেখা গেট দিয়ে ঢুকতে গেলে গার্ডরা বাধা দিয়ে তাকে প্রবেশ ফটক দিয়ে ঢুকতে বলেন। এক্ষেত্রে মহিলারা একটু ঘুরে গিয়ে ওই গেট দিয়ে ঢোকাটাই স্বাভাবিক, কারণ এখন বিডিআর গেট পাহারা দেয় সেনাবাহিনী আর পুলিশের লোক, মহিলা পুলিশও থাকেন কয়েকজন। তারা যেসব মহিলা ভেতরে আসেন তাদের ব্যাগ ইত্যাদি চেক করেন। গেটে কড়াকড়ির চূড়ান্ত, তাই বিডিআর গেটের নিয়ম অমান্য করার কোনো সুযোগই নেই। কিন্তু মহিলাকে বাধা দেওয়ার পর সে ভালোই ভালো ঘুরে না গিয়ে ওখানে একটু দাঁড়ায়। তার বোরখার নেকাব খোলা, তরুণী মুখ দেখা যাচ্ছে। সেই মুখে সে একটু আবদের হাসি ফুটিয়ে দেহে একটা মেয়েলি মোচড় তুলে বলে, কেন এখান দিয়ে ঢুকলে কি হয়, বলে দিব্যি ঢুকে পড়ে। মহিলার আচরণে আমি একটু অবাক হই। ভাবি, কে এই মহিলা? সে কি কোনো অভিভাবক অথবা কলেজের কোনো কর্মচারী? ব্র্যাকেটে শিক্ষিকা ভাবি না। কেন ভাবি না জানি না, হয়তো তার গেট আপ ওই মুহূর্তে আমার কাছে শিক্ষক সুলভ মনে হয়নি। মহিলা ঢুকে বাঁদিকের কোনায়, যেখানে অন্যান্য গার্ড পুলিশ এদের বিশ্রামাগার আছে, সেদিকে হাঁটা দেন। ওখানে একটা ইনফরমেশন বুথও আছে। তাহলে কি বিশেষ কোনো কাজে এসেছেন এই মহিলা? এদের পরিচিত কেউ? এটি নিয়ে আমার কৌতূহল বেড়েই যেতে থাকে। মহিলা এগিয়ে গিয়ে অফিসের সিঁড়িতে ওঠার জন্য পা বাড়াতেই দেখি বোরখার তলা থেকে একটি ভারী শু আর প্যান্ট পরা পা বেরিয়ে এসেছে। পুলিশের ইউনিফর্মের প্যান্ট আর জুতো। মহিলা একজন পুলিশ। আমি অবাক হয়ে এই ভেবে, পোশাকধারী এই নারী যে কিনা সমাজের শান্তি ও নিরাপত্তার কাজে নিয়োজিত, অথচ নিজের নিরাপত্তা নিয়েই আছে তার শঙ্কা, তাই সে পুলিশের ইউনিফর্মের উপর চাপিয়েছে
আরেকটা নিরাপদ বেষ্টনী বোরখা। এই বেষ্টনী তার নিজের জন্য। এটা লিখেছিলাম 24 নভেম্বর 2009। দ্বিতীয় গল্প, একটি লিচুর মৌ। পরপর 2 পিরিয়ড অফ। ঘন্টা দেড়েক সময় হাতে নিয়ে বের হয়েছি। বিডিআরের দরবার হল সংলগ্ন আমাদের কলেজ। সেখান থেকে নিউ মার্কেট পর্যন্ত হেঁটে আসতেই আমার 20 মিনিট কাবার। বিডিআরের ভেতরে এখনো ব্র্যাকেটে 2009 সালে সংগঠিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর এখনো সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ। কাজে প্রয়োজনে বাইরে কোথাও যেতে হলে পদযুগলই ভরসা। কদিন ধরে প্রচন্ড গরম পড়েছে, রোদ উঠেছে বাঘের মতো, রীতিমতো হুঙ্কার শোনা যাচ্ছে। আমি ধেয়ে হেঁটে নিউ মার্কেটের ভেতরে ঢুকে যাই। গেটের দুপাশে ঝুড়ি ভর্তি মৌসুমি ফল সাজিয়ে বসেছে বিক্রেতারা। আম, লিচু, জাম, রঙে রসের সৌরভে ফল এলাকা দারুণ মোহনীয়। ক্রোকারিজ মার্কেটটা পার হয়ে আমাকে যেতে হবে ঘড়ির দোকানে। 2টো হাত ঘড়ির ছোটখাটো মেরামত দরকার, আরও 2-একটা টুকিটাকি কাজ। টুকিটাকি তবে জরুরি। দ্রুত হেঁটে ক্রোকারিজ এলাকা পার হতে গিয়ে একটা দৃশ্য আমার গতি স্তব্ধ করে দেয়। আমার একেবারে সামনেই হেঁটে যাচ্ছে দরিদ্র 2জন বালক। ময়লা ছেঁড়া জামা প্যান্ট, খালি পা। একজনের বয়স 7 কি 8, আরেকজন বছর 10-এর। বড়টির হাতে একটি টিফিন ক্যারিয়ার, বোঝা যাচ্ছে খালি। হয়তো আশেপাশের কোনো দোকান কর্মচারীর জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিল। খাওয়া শেষে খালি বাটি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমার চোখ টিফিন ক্যারিয়ার নিয়ে মোটেই আগ্রহী হয় না। আমি দেখি ছোট ছেলেটার ডান হাতটিকে। তার হাতে একটি খোসা ছাড়ানো মাঝারি আকারের লিচু। সঙ্গীর সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সে লিচুটা মুখের ভিতর চালান করে দিচ্ছে, আবার মুখের সামনে হাত পেতে আস্ত লিচুটাই বের করে আনছে। 2-একবার হাতে রেখে লিচুটাকে জিভ দিয়ে চেটে নিচ্ছে। পাশের সঙ্গী কি কথা বলছে বুঝতে পারছে না, তবে একবার দেখলাম লিচুটি সে সঙ্গীর হাতে দিল, আর বড় ছেলেটি টক করে সেটি মুখে ঢুকিয়ে দিল। আরে আরে করে কি, ছোট লিচুটা বড় খেয়ে নিল নাকি? আমি মনে মনে এমনই একটু উৎকণ্ঠায় সতর্ক হয়ে বড়টাকে দেখি। ছোটর কাণ্ড কারখানা এ পর্যন্ত আমি বুঝেছি যে ফলের দোকানের বর্জ্য থেকে সে এই লিচুটি আবিষ্কার করেছে। একেবারে নিখুঁত নিটোল একটা লিচু। এমন একটা আবিষ্কার সহজে ঘটে না। কত যত্নে সে এতক্ষণ লিচুটির গায়ে দাঁতের আঁচড়টিও না লাগিয়ে জিভ দিয়ে চেটে চেটে স্বাদ নিচ্ছিল, আর শেষমেশ তার এত সাথে গোটা লিচুটাই খেয়ে নিল বড় ছেলেটা। ও নিশ্চয়ই কোনো লোভ টোভ দেখিয়ে পটিয়েছে ছেলেটাকে, যে কারণে অম্লান বদনে সে নিজের মুখের গ্রাস তুলে দিল বন্ধুর মুখে। আমি প্রায় ওদের পাশে পাশে হাঁটি, লিচুটির পরিণতি দেখার জন্য উৎসুক হয়ে উঠি। বড়টাকে লিচুর বিচি সহ চিবিয়ে খাচ্ছে, মুখ কেবল নেড়েই যাচ্ছে। ওইসে তো, এবার দে। হঠাৎ চলা থামিয়ে ছোট তার হাত পেতে দেয় বড়র মুখে। বড় একটু হাসে, তারপর তার 2 ঠোঁটের ফাঁক দিয়ে পিছলে বের হয়ে আসে আস্ত লিচু। আমি রীতিমতো বিস্মিত। এই দুজনের কি দাঁত বলে কিছু নেই? এই লিচুর ভাগ্য দেখি সে বাঘের গলা থেকে হাড় বের করে আনা বকের মতো, যে কিনা বাঘের মুখ থেকে দিব্যি অক্ষত মাথা বের করে এনেছে। না, এবার লিচুর আয়ু শেষ। ছোট তার 2 আঙ্গুল কায়দা করে ধরে লিচুর বুকে নখের ফাল ঢুকিয়ে দিয়েছে। তুলতুলে নরম একটা টুকরো বের করে এনে মুখে চালান করে দেয়। তারপর আরেক টুকরো, জুঁই ফুলের পাপড়ির মতন ছোট ছোট চিকন চিকন টুকরো। বড়র হাঁটা থেমে গেছে। অবিশ্বাস্য চোখে চেয়ে সে লিচুর খণ্ডগুলো ছোটর মুখে ঢুকে যাওয়া দেখে। সে মরিয়া হয়ে ছোটর হাত চেপে ধরে। সব খায়া ফেলাইতেছস, আমারে দে। ছোট একটা মাত্র জুঁইয়ের পাপড়ি বিচিটাতে আটকে রেখে সঙ্গীকে পুরো বিচিটাই তুলে দেয়। প্যাঁচা মুখ করে বিচিটা মুখে ঢুকিয়ে বড় বলে, খালি আটিসুই মুখ। ছোটর হাত ততক্ষণে রসে মাখামাখি। সে একের পর এক আঙুল চাটতে থাকে। আঙুল চাটতে চাটতে বলে, 1 নম্বর গেটে যাই, আরেকটা লিচু যদি পাই তো পুরাটাই ধরে দিব। বড় জিভ দিয়ে বিচিটাকে গালের একপাশে ঠেলে দিয়ে বেজার মুখে বলে, যদি না পাস। ছোট এবার কুটকুট করে হাসে, বলে, বিচিটা লাগাই দেবো, গাছ হইব না রে। ধন্যবাদ।
চমৎকার দুটো অনুগল্প, বাংলা গল্প, তার তো ফর্ম বদলাচ্ছে, কন্টেন্ট বদলাচ্ছে, তার মধ্যে থেকে গল্পের নতুন নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে। আজকে দুপুরের দিকে আমি রানার সাথে কথা বলছিলাম গল্পের ফর্ম নিয়ে। তো আমি বলছিলাম যে টি ব্রেক নভেল চালু আছে, তারপরে ব্রেকফাস্ট নভেল স্টোরি চালু আছে, যে নাস্তা করতে করতে বসে একটা গল্প পড়ে ফেলা কিংবা একটি উপন্যাস পড়ে ফেলা। তো এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো খুব তারই সাথে সামঞ্জস্যপূর্ণ খুব সুন্দরভাবে আমরা অনুগল্প পেলাম। আর জানাবার যে দুটো অনুগল্প, লিচুর এই গল্পটা আমাকে খুব মর্মান্তিকভাবে স্পর্শ করেছে, খুব ভালো লাগলো। মিলাপা আসেন আমাদের এই সময়ের সত্যিমান কথা শিল্পী মীরা মাহফুজা, দুই হাতে লেখেন কবিতা, গল্প এবং উপন্যাস মূলত লেখেন। কবিতাও মাঝে মাঝে আমরা অনুরোধ করে লেখে, কিন্তু মূলত কথা শিল্পী। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। ভাষা শহীদদের প্রতি আমার পরম শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলা শুরু করছি। আমি রানাকে বলেছিলাম যে আমি একটা ছোট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা গল্প লিখছিলাম, অনুগল্পই, কিন্তু কেন জানি শেষটা পছন্দ হলো না, তাই সে গল্পটা না নিয়ে চলে এলাম। তো আসছিলামই না, রানাকে ফোন করে বললাম সেটা যে আসবো না। তো রানা বলে পুরোনো গল্পই পড়ে। তো আমি বললাম একটু বড় গল্প করবো না অন্য গল্প করবো, বলে যেটা ইচ্ছে সেটা পড়ে। এখন আপনারা কি বলেন, আমি একটু বড় গল্প করবো নাকি অন্য গল্প করবো? তোমার টাইমটা তুমি ব্যবস্থা অনুগল্প হলে ভালো, যেহেতু আজকে অনুগল্পের হতে পারে, আমি সেটাও করতে পারি। আমার কাছে একটা অনুগল্প আছে। এই গল্পটা আমি লিখেছিলাম 17ই মে 2019, অনেকটাই পুরনো। গল্পের নাম জাতক। 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 কোমরের কাছে ব্যথাটা জানান দিল দুবার, আগেরগুলোর মতোই। রুহিনা বুঝলো দেরি করা যাবে না। অন্যবার মা, শাশুড়ি বা বোন কেউ না কেউ পাশে ছিল, এবার একাই সামলাতে হবে। মারুফ সাহায্য করবে, কারণ সে এখনো বিশ্বাস করছে যে এবার ছেলেই হবে। পারিশা, পানসি, প্রজ্ঞার ভাই আসছে। রুহিনা চান্স নিতে রাজি ছিল না। মারুফের নাগাড়ি আপত্তির কাছে 5 বছর পর হার গেছে এবার। রুহিনা ফোন করলো মারুফকে, ফোন করলো হাসপাতালে। মারুফ এসে তড়িতে জিনিসপত্র তুললো গাড়িতে, আগলে নিয়ে তুললো রুহিনাকেও। ঝামেলা বাঁধালো মেয়েরা, তারাও যাবে সাথে। মায়ের এরকম কষ্ট পেতে দেখার অভ্যাস আছে কেবল পারিশার। পানসি আর প্রজ্ঞা বেজায় ঘাবড়ে গেছে। পারিশা ওদের সামলানোর চেষ্টা করছে, কিন্তু ওরা মাকে ছেড়ে থাকবে না কোথাও। অগত্যা মারুফ রাজি হলো। রুহিনার আপত্তি ছিল না। সে আশা করলো ব্যথা সহ্যের সীমা অতিক্রম করার আগেই তারা হাসপাতালে পৌঁছতে পারবে। ছোট প্রজ্ঞার সামনে প্রসব যন্ত্রণার চূড়ান্ত অবস্থাটা দেখাতে চায় না রুহিনা। মারুফ খুব আনন্দে আছে, কয়েক ঘন্টা পর ছেলে নিয়ে বাড়ি ফিরবে, সেই আনন্দ। রুহিনার করুণা হলো তার জন্যে, আবার মায়াও হলো। বরাবরের মতো এবারও সে সন্তানের লিঙ্গ জানার চেষ্টা করেনি। মারুফের বহু অনুনয়ে অটল থেকেছে, ছেলে না মেয়ে এ নিয়ে রুহিনার কোনো মাথা ব্যথা নেই। পারিশা, পানসি পর্যন্ত মারুফও ঠিক ছিল। প্রজ্ঞার পর থেকেই তার এই চেহারা, কাঙাল যেন, পুত্র সন্তানের কাঙাল। জীবনের সব ক্ষেত্রে সফলতার পর এই ব্যাপারে পরাস্ত হওয়া সে মেনে নিতে পারছে না। হাসপাতালে পৌঁছে কেবিনে ঢোকা পর্যন্ত রুহিনা দাঁত চেপে থাকলো। অ্যাটেন্ডেন্ট নার্স চেক আপের জন্য মারুফ আর মেয়েদের কেবিনের বাইরে পাঠিয়ে দিলে সে আটকে রাখা চিৎকারটা ছাড়লো। ঘন্টাখানেক পর নর্মাল ডেলিভারি হলো।
লেবার রুমে নবজাতক পৃথিবীর আলোতে বিরক্তি জানান দিল জোর গলায়। রুহিনা কৌতূহল নিয়ে নার্সের মুখের দিকে তাকায়। নার্স তার দিকে তাকাচ্ছে না, ট্রেতে ফেলে নাড়ি কাটা ও পরিচ্ছন্নতার দিকে মন দিয়েছে খুবই। ডাক্তার হাতের গ্লাভস খুলে বেসিনে হাত ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলে রুহিনা বুঝল সবকিছু স্বাভাবিক নয়। নার্সের যান্ত্রিক হাতে নিচে ওলট পালট খেতে খেতে নবজাতক কেঁদে চলেছে তার স্বরে। ধুয়ে মুছে তাকে তোয়ালে জড়িয়ে রুহিনার পাশে শুয়ে দিল নার্স। শিশুর মুখের দিকে তাকিয়ে রুহিনা জিজ্ঞেস করল, ছেলে না মেয়ে? নার্স গম্ভীর মুখে উত্তর দিল, কোনোটাই না। করোনাকালের একটা ছোট অনুবাদ। সুখ। পাড়ার গলির মুখে সেজে গুজে দাঁড়িয়ে আছে মৌসুমী। ঘাটে জঞ্জট, 2 দিন ধরে সার দিয়ে দাঁড়িয়ে আছে পরপরের অপেক্ষায়। তবু কাস্টমার নেই মৌসুমীদের। 2-1 এলে কাড়াকাড়ি পড়ে যায়, মৌসুমী কাড়াকাড়িতে যায় না। এতদিন তার কাস্টমারের ভিড় ছিল, সবাইকে বসাতে পারত না, একটু দিমাগ নিয়েই চলত। কিন্তু আজ আর দিমাগ করলে চলছে না। গত 2 দিন আটপেটা চলছে। নগদ শেষ, বায়নায় হাত দিতে চায় না। শেষকালে নিদান হলোই। সন্ধ্যার পরে গলিমুখে সে দাঁড়ালো একজন, মুখে মাস্ক, চেনা কাস্টমার। ঘরে ঢুকে লোকটা বলল, আমার করোনা হয়েছে, বইবি আমার লগে? মরণ এসে তাও ইহানে আসছো? এই জায়গায় তো আসি, মরণের পরে তো আর এই সুখ পাও না। আমার 3য় গল্পের নাম অ্যাম্বুলেন্স। অনেকটাই ভোর তখনও। ছুটির দিনে এমন সময় খুব কম মানুষই জেগে থাকে, কিন্তু যৌথ নিবাস নামে 14 তলা ভবনের 39টা ফ্ল্যাটের সখানো মানুষ প্রায় সবাই জেগে আছে। তো আছে বটেই, তাদের সবার কানও খাড়া কিছু শোনার জন্য। যৌথ নিবাসের মূল ফটক বন্ধ। 39 ফ্ল্যাটের সমস্ত জানালা। বাসার সামনে রাস্তাটাও একেবারে জনশূন্য, শুনশান। ভোরের কাকের দলও অনুপস্থিত। 2-1টা চড়ুইয়ের ডাক শোনা যাচ্ছে কেবল। চড়ুইগুলোকে চমকে তীক্ষ্ণ শব্দে সাইরেন বাজিয়ে হঠাৎ এসে পড়ল একটা অ্যাম্বুলেন্স, যার অপেক্ষায় ছিল যৌথ নিবাসের বাসিন্দারা। অথচ তারপরেও কেউ নিজের জায়গা পর্যন্ত বদল করলো না। কেবল 7-এর এই ফ্ল্যাট থেকে ইন্টারকমে গেট কিপারকে ফটক খুলে দিতে বলল একজন। অ্যাম্বুলেন্স থেকে টয়লেট বের করে পৌঁছালো 7-এর এই ফ্ল্যাটে। কয়েক মিনিটের মধ্যে আবার বের হয়ে টয়লেট ঢুকলো অ্যাম্বুলেন্সের পেটে। তবে এবার খালি নাই, সবটুকু শক্তি দিয়েও একটু বাতাস টেনে নিতে না পারার কষ্টে দুমড়ে মুখ ছেড়ে যাওয়া একটি শরীর। তার হাতটি ধরে আছে বিপন্ন মুখ এক যুবক। হাসপাতালে পৌঁছাতে সময় লাগলো কয়েক মিনিট। জরুরি বিভাগে ছুটে গেল যুবক। অ্যাম্বুলেন্স থেকে ট্রলি নামাতে সে ট্রলিম্যান ভেতরে মুখ বাড়িয়ে পিছন ঘুরে দৌড় দিল। পিছন থেকে হাত নেড়ে নেড়ে বলতে থাকলো, এই রোগীর জায়গা নাই এই হাসপাতালে। যুবক বলল, উনি পুরনো অ্যাজমা রোগী, ফাইল দেখুন আপনারা, আপনি অন্য কোথাও যান। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে অ্যাম্বুলেন্স, কোথাও জায়গা পেলে না। বিকালে একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স। আর হাসপাতাল খোঁজার দরকার নেই। ড্রাইভার এসে যুবকের পাশে দাঁড়ায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঢোক দিলে বলে, লাশ এখন কই নেবেন ভাই? গোরস্থানেও কি জায়গা পাইবেন? গল্পে সমাজ জীবনের এত বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা উঠে আসে। সেই অভিজ্ঞতাগুলি গল্পকাররা খুব যত্ন করে পাঠকের সঙ্গে উপস্থাপন করেন। গল্প লিখতে গিয়ে, রাত জাগতে গিয়ে কতজন যে কত রকমের মশার কামড় খেয়েছে, এগুলি নিয়ে আলাদা গল্প হয়ে যায়। তো মিলা আপাকে ধন্যবাদ। মিলাপা মশার কামড় খেয়েছে কিনা জানি না, তো আমি খেয়েছি। এবার নূর কামরুন্নার খেয়েছে, সে খেয়ে একটি গল্প করবে। বৈষম্য কেন? উন্নত দিকটা বললাম আমি কেন একটি বৈষম্যের বিরোধী আন্দোলনের পরবর্তী বলতে না দিলে একটা বেশি হয়ে যায়, খবর দিবা। আমি অনুগল্প পাঠ করছি। আমার 2টি অনুগল্পই করোনাকালীন সময়ে, সুতরাং ঠিক ওই সময় লেখা এবং ওই সময়
তো একটু আগে আমরা বলছিলাম যে আমাদের এই মাস ভাষার মাস, সত্যি সত্যি আমরা এখনো সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা এখনো ভাষার জন্য বুকে একটা অহংকার লালন করি। আমরা এই ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই ভাষার মাস আবার আমরা জানি ফাল্গুনের মাস। তো এই গল্পটার ভিতরে ঠিক ফাগুন নেই, তো ফাগুনের হয়তো একটা ছায়া আছে। করোনাকালীন সময় গল্পের নাম গোসল। রোজ দেখা যায়, যখন দেখে তখন বেলা সামান্য বেড়ে গেছে। সকাল হামাগুড়ি শেষ করে দাঁড়িয়ে গেছে উজ্জ্বল পায়ে। গ্রিলের ভেতর বারান্দায় রোদের বরফি পড়েছে। কোড়ই গাছটার এলোমেলো হাওয়ায় রোদের গন্ধ লেগেছে। ঘটনা আরো সকালে, সেই সকাল নিংড়ে নেয় সকালের সূক্ষ্ম। তাই ঘটনার পাত্রপাত্রী দেখা হয় না। ফুরফুরা সকালে শুধু ঝুলতে দেখা যায় বেহা কাপড়গুলো, ভেজা সেলোয়ার, কামিজ, লুঙ্গি। উঁচু উঁচু দালানের মাঝখানে চাঁদের কলঙ্কের মতো বস্তি। টিনের চালা নিচে সারি সারি ম্যাচ বক্সের মতো ঘর। তবে ঘিনঘিনে পোকার মতো সেতে নয়, খেটে খাওয়া মানুষের। টান টান একটুকু উঠোন পড়ে আছে জ্যোৎস্নার মতো। সেখানে সকাল বিকাল রাতে নারী পুরুষেরা হাঁটে, কথা কয়, তামাশা করে, উঁচু গলায় ঝগড়া করে। বুড়া বুড়া বাচ্চারা দৌড়ায়, মাটির মধ্যে হাত পা ছুঁড়ে কাঁদে, হাঁচামিচার রান্নাবাটি খেলে, মারামারি করে। আট ঘরের জন্য উঠানের শেষ দিকে পাশাপাশি একটি গোসলখানা, একটা পায়খানা, সামনে একটু পাকা জায়গা। বউগুলো থালা বাসন নিয়ে বের হয়, পাকা জায়গাটায় বসে মাঝে কাপড় কাছে গল্প করে। চাপকলটা গোসলখানার ভেতরে, পানি চেপে ওরা গোসল করে, কাপড় ধোয়, হাড়ি পাতি আনাজপাতি ধোয়, খাওয়ার পানির কলস ভরে, বন্ধ করে পায়খানায় যায়। গোসলখানার চারদিকে দেয়াল, উপরে টিন, দরজায় কালো ভারী পর্দা টানানো। পর্দা টেনে নারীরা গোসল করে, পুরুষেরা পাকা জায়গাতেই গোসল সারে। বাচ্চাগুলোর গায়ে সাবানের ফেনা তুলে গোসল করায়। বাচ্চাগুলো চেঁচায়, মাগুলো গামছা নিয়ে দাঁড়িয়ে থাকে, গা মুছিয়ে গালে চুমো দিয়ে ঘরে নিয়ে কাপড় পরায়। উঠানের এ মাথা থেকে ও মাথায় অনেকগুলো তার টানানো, সেখানে সারাদিন ভেজা কাপড়গুলো ঝুলে। বিকেলে বউগুলো শুকনো কাপড় তোলে, দু একটা মুরগি পুষে, উঠোনে দানা ছিটায়, মুরগিগুলো ফুটে খায়, বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখে। ওদের নানা পেশা, কেউ গার্মেন্টস শ্রমিক, উঠানে পেঁয়াজ আলুর টাল দেওয়া যায়, টাল দেখা যায়, পেপসি 7 মিনারেল ওয়াটারের কেস থাকে, বোঝা যায় কেউ দোকানদার, কেউ দারোয়ান, কেউ কাঁচা তরকারির কামবাড়ি। তিনতলার বারান্দা থেকে দেখা যায় সব। কোয়ারেন্টাইন, ওরা ঘরে বন্দি, মিনি ফ্ল্যাট, ওদের ঘর আর উঠোন, মিনির ঘর আর বারান্দা, বারান্দার সামনেরই উঠোন, 8 ঘর। মানুষ মরছে, জীবাণু বাড়ছে, ভেতরটা ভ্যাপসা হয়ে আছে। সকালের আইসি ঘুমে টান পড়েছে, বিছনায় হা হুতাশের গড়াগড়ি, ঘুম হয় না। ভোরে উঠে মিলি, ভোরের আলোয় বিশুদ্ধ বাতাসে বারান্দার ভিড়, মাথা ঠেকিয়ে নিঃশ্বাস নেয়। চোখের পলকে দুনিয়াটা এখন আওলা দেখা গেল। ফাঁকা উঠোন, ভোরের নরম আলো, লোকটা কলপারে দাঁড়ানো, হাতে চিপানো ভেজা লুঙ্গি, বউটা এক হাত শুকনো কাপড় নিয়ে উঠোনে দাঁড়িয়ে, অন্য হাতে একটা বাচ্চা মেয়ে। লোকটা লুঙ্গিটা ঝাড়া দিয়ে তারায় টানায়, মেয়েটা মার কামিজের কোনায় দোল খায়। কই মাইয়ারে ধরো, লোকটা হাসে। মাইয়া মার লগে যায়, আমি কি করবো? বউটা একটু মোটা শরীরটায় থলথলে ঠেলঠেলে হাঁটে, চোখের তীর্যক দৃষ্টিতে সোহাগের বান মেরে ঠোঁট ফুলিয়ে হাসে। আহা ধরো। মেয়েকে ছুটিয়ে নিয়ে আসে লোকটা। গোসলখানায় ভারী পর্দা পরে, একটু পরে লুঙ্গিটার পাশে ঝুলতে থাকবে সালোয়ার কামিজ। নানির কাছে প্রথম শুনেছিল শব্দটা ফরজ গোসল। নানি বলতেন, একেবারে বিয়ানে আন্দাজ থাকতে কাকপক্ষী না ওঠার আগে করবি, না করে না পাকি শরীরে মাটি বাড়াবি না, মাটি অভিশাপ দিবে। এখন আর কোনো আন্ধারে কোনো ঘটনা ঘটে না, আন্ধার থাকতে গোসলের প্রয়োজন হয় না। আসিফ অবসরে যাবে এবছর, তবে ওর শরীর অবসর নিয়েছে 4 বছর। কামনার কামড় নেই মিলিরও। কালো পর্দার আড়ালে চাপকলের আওয়াজ শোনা যায়, আওয়াজ উঠে, শোনা যায় গোসলের শব্দ। 44-এর অবতরণের শরীরে হঠাৎ জোয়ারের ঢল নামে, ভিতরে চিপচিপ করে উঠে একটা ফরজ গোসলের তীব্র বাসনা। আমার দ্বিতীয় গল্পটার নাম ছিনতাই। এটিও করোনাকালীন সময়ের একটি গল্প।
ঘটনাটা ঘটলো রাত 1টায়। শিকার 22 বছরের তরুণ, বিবাহিত, স্ত্রী সহপাঠী, অন্তঃসত্ত্বা। মা বারবার ফোন করছে ছেলেকে, ছোট অফিস, কাল থেকে বন্ধ অফিস কিছুদিনের জন্য। রাত জেগে কাজ করছিল ছেলে। 12:45 ফোনটা বেজেছিল। এখন বলছে সংযোগ দেওয়া যাচ্ছে না। বস মায়ের পরিচিত, দুঃসম্পর্কের আত্মীয়, অল্প বয়সের সন্তান, এক হাতে বড় করা, সিঙ্গেল মাদার। কাপড় কে বসতে ফোন, আমার ছেলে কোথায়? রাত 1:25, কলিং বেল বাজে। ছেলে বাড়ি ফেরার পথে রিক্সায় ঘটছে ঘটনাটা। 5,000 টাকা, হাতঘড়ি আর মোবাইল চলে গেছে। ছুরির ব্যবহার হয়নি, অক্ষত শরীর, সাধারণ ছিনতাইয়ের ঘটনা। রাত 1:30, কলিং বেলটা আবার বাজে। ছেলের বস দুশ্চিন্তায় চলে এসেছেন। সবাই ভুক্ত, ক্লান্ত, সামান্য খাবারের আয়োজন। রাত 2টা, শুনশান চারিদিক, যানবাহনের চলাচল নেই। আজ রাতে ফিরে যাওয়া সম্ভব। 2 বেড, ড্রয়িং রুমের ছোট বাসা, ড্রয়িং রুমের টালা সোফায় বসের শোয়ার ব্যবস্থা। অচেনা জীবাণুর সঙ্গে রাত পারে, নীরবে আশঙ্কায়। রাত 3টা, দরজায় টোকা। ভদ্রলোক অসুস্থ বোধ করছেন, প্রেশারের রোগী, অন্তঃসত্ত্বা বউ আর ছেলের ঘুম নষ্ট না হয় এমন সতর্কতায় মায়ের সেবাদার। ভোর 4টা, মায়ের ড্রয়িং রুমে অবস্থান। ভোর 4:25, ফজরের আজান হচ্ছে। নির্ঘুম মায়ের চোখ থেকে বিরল জল পড়ছে। ভান করা লোকটা খাটে গভীর ঘুমে। একটু পরেই সূর্য উঠবে, নতুন দিন শুরু হবে। সব আগের মতো, শুধু এই পরিবারে কিছু খোয়া গেছে। কাল রাতে 2টো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অনেকক্ষণ আগেই শেষ হওয়ার কথা ছিল। শেষ গল্পটা বলে নাই। আমি আসলে জানতাম যে আমার ছড়া করতে হবে, যার কারণে আমি কোনো অনুগল্প নিয়ে আসিনি। যাই হোক, একটা খুঁজে পাওয়া গেছে, সেটা বোধহয় অনুগল্প একটু বড়। অনুগল্প সাধারণত বোধহয় 1000 শব্দের মধ্যে বলেই ভালো, এটা 1200 হবে। তো যাই হোক, আমি যেহেতু একটি গল্প করবো, সেহেতু আশা করা যায় খুব বেশি সময় নেব না। বেশি সময় নিলে তার অনুভব থাকবে না। বেশি সময় নিলে আর অনুগল্প থাকবে না। এটা অনুগল্প হচ্ছে হয়তো একটু বড়, হয়েছে 200-250 শব্দ বেশি। গল্পের নাম পাংখা কুলার। দিনাজপুরের চকের দিঘি যুদ্ধে হাবিলদার আমানুল্লাহ শহীদ হয়েছিলেন। পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নেবার পরপরই আমানুল্লাহ কেমন করে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তা কারো জানা নেই। তবে তিনি পানিঘাটায় ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট BS সাগিরের অধীনে 2 জন প্রশিক্ষক হাবিলদার আবু বকর এবং সঞ্জিত চন্দ্রের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে ওস্তাদ হিসেবে কাজ করেছেন। দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর মেজর চ্যাটার্জির তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে রামসাগরের উত্তর পশ্চিমে চকের দিঘিতে যে রাতে পাকিস্তানিদের ঘাঁটি আক্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, সেই রাতের সম্মুখ যুদ্ধে আমানুল্লাহ সহ না, এটা আসলে করতে হতো, মানে পুরোটাই না, আসলে এটা করা যেত, কপি করে রাখলে হতো। একটি অনুগল্প হইয়া শেষ হইল। শুরু করিতে চাইয়াছিল, শেষ করিতে পারে নাই। না, চলে আসছি। আচ্ছা।
গেছে, পাওয়া গেছে, এখন আবার লাভ না দিলে হয়। দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর মেজর চ্যাটার্জির তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে রামসাগরের উত্তর পশ্চিমে চকের দিঘিতে যে রাতে পাকিস্তানিদের ঘাঁটি আক্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, সেই রাতের সম্মুখ যুদ্ধে আমানুল্লাহ সহ শহীদ হয়েছিলেন 12 জন মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত পাকিস্তানিরা আত্মসমর্পণ করলে আটককৃত 5 জন সৈনিকের হাত বেঁধে পশ্চিমবাংলার হামজাপুর ক্যাম্পে নিয়ে গুলি করে মারার প্রস্তুতি হিসাবে তাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছিল। হাবিলদার আমানুল্লাহ শিষ্যরা যখন পাকিস্তানিদের দিকে এসএলআর তাক করেছে, ঠিক সেই মুহূর্তে মেজর চ্যাটার্জি স্পষ্ট বাংলায় মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে বলেছিলেন, বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে বন্দীদের হত্যা করা যায় না, এটা সরাসরি জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ধৈর্য ধরো, বিজয় আমাদের সুনিশ্চিত। অনাকাঙ্ক্ষিত বাধার কারণে ওস্তাদের প্রতিকারহীন মৃত্যু মুক্তিযোদ্ধাদের প্রতিশোধ স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ফলে তারা চকের দিঘির পরে রামসাগরে পাকিস্তান ঘাঁটি দখল করে আরো সামনে এগিয়ে যায়। এরপরে এক্সপ্লোসিভ দিয়ে পুনর্ভবা নদীর কাঞ্চন রেলওয়ে ব্রিজ ধ্বংস করে 14 ডিসেম্বরে বিরল শহরের কেন্দ্রে বাংলাদেশের সোনালী মানচিত্র আঁকা লাল সবুজ পতাকা উড়িয়ে দেয়। পাকিস্তানিরা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে থাকে বগুড়া ক্যান্টনমেন্টের দিকে। মৃত্যুর 53 বছর পরে আমানুল্লাহ যখন সচিবালয়ের ওসমানী উদ্যানের দিকে প্রধান ফটক পেরিয়ে সোজা ভূমি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গোলাম কুদ্দুসের দরজার সামনে এসে দাঁড়ালেন, তখন উপসচিব মহোদয় সবেমাত্র দ্বীপ্রহরী আহার সম্পন্ন করে একটি ইজি চেয়ারে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তার চোখ দুটি বন্ধ থাকায় পাকিস্তানি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদার যে নিঃশব্দে তার ঘরে ঢুকে পড়েছে তা তিনি বুঝতে পারেন। আমানুল্লাহ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কি করা উচিত ভাবতে ভাবতে একসময় আস্তে করে বলে ওঠেন, স্যার কি ঘুমাইছেন? গোলাম কুদ্দুস চোখ মেলে তাকিয়ে যতটা বিরক্ত হন, বিস্মিত হন তার চেয়ে বেশি। তার ভুরু কুঁচকে যায়। ইজি চেয়ারে আধা শোয়া অবস্থায় তিনি জিজ্ঞেস করেন, আপনি কি এখানে ঢুকে পড়েছেন কেমন করে? আমি স্যার হাবিলদার আমানুল্লাহ, মেইন গেট দিয়ে ঢুকে খুঁজতে খুঁজতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি। কেমন করে এসেছেন বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কেন? এবার গোলাম কুদ্দুস স্পষ্ট করে বিরক্ত। আমার বাড়ি স্যার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় 5 শতক জমি আর পিঠা বাড়ি ছাড়া কিছুই নাই। সেই জমিটুকু দখল করে নিয়েছে এক রাজাকারের বাচ্চা। আমি একজন মুক্তিযোদ্ধা। আমানুল্লাহ তার নিবেদন শেষ করতে পারেন না, তার আগে খেকে ওঠেন গোলাম কুদ্দুস। ও মুক্তিযোদ্ধা, কবে কোন মুক্তিযুদ্ধ করে আপনারা কি আমাদের মাথাটা কিনে নিয়েছেন? কিন্তু তো পারেন, মাথা কিনে নিলে এত বড় কথা বলার সাহস আপনার হতো না। আপনি বেশ বড় বড় কথা বলছেন। জমি দখলের সমস্যাটার সমাধান আপনি বেগমগঞ্জে বসেই তো করতে পারতেন, বিশেষ করে আপনি যখন একজন মুক্তিযোদ্ধা। শেষের কথাটিতে উপসচিব মহোদয়ের কণ্ঠে একটু শ্লেষ ঝরে পড়ে। আমার ছেলেমেয়েরা সাব রেজিস্ট্রার অফিসে বিস্তর ঘোরাঘুরি করেছি, ইউএনও এসিলেট সাহেবের সাথে দেখা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা পর্যন্ত কোনো পাত্তা দেয়নি। আপনি নিজে কেন যোগাযোগ করছেন না? কেমন করে যোগাযোগ করবো স্যার? আমি তো একজন শহীদ মুক্তিযোদ্ধা। কি বললেন, শহীদ মুক্তিযোদ্ধা? প্রথমে একটু কৌতুকের হাসি ছড়িয়ে পড়ে গোলাম কুদ্দুসের মুখে, তারপর তিনি অট্ট হাসিতে ফেটে পড়েন। হাসতে হাসতে আমানুল্লাহর দিকে প্রশ্ন ছুড়ে দেন, চমৎকার বলেছেন, শহীদ মুক্তিযোদ্ধা। আরে মিয়া, শহীদ কথাটা মানে জানেন? জানবো না কেন? আমি নিজেই তো 71 সালের 11 নভেম্বর দিনাজপুর চকের দিঘির যুদ্ধে ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে যুদ্ধ করেছি। আমরা যখন উত্তর পশ্চিম দিকের 2টা বাংকার দখল করে ক্যাম্পের ভেতরে প্রায় ঢুকে পড়েছি, সেই সময় এক পাকিস্তানি শয়তানের বাচ্চা পূব দিকের চৌকি থেকে আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে ফেলে দিয়েছিল। 7 নম্বর সেক্টরের শহীদের তালিকায় আমার নাম আছে স্যার। গল্পটি ভালোই বানাতে পারেন। তার মুক্তিযোদ্ধা সাহেব, আপনার তো বহু বছর ধরে নানা রকম ফন্দি ফিকির করে লুটপাট চালিয়ে যাচ্ছেন, এবার একটু ক্ষান্ত দিলে হয় না? এইসব চুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এইসব ধান্দাবাজি করে আর কতকাল চালাবেন? আমি আপনার কাছে একটা কাজের আর্জি নিয়ে আসছিলাম, নসিহত শুনতে আসেনি, সরাসরি উষ্মা প্রকাশ করেন আমানুল্লাহ। ডেপুটি সেক্রেটারি নিজেও এবারে উত্তেজিত হয়ে পড়েন। তিনি চিৎকার করে ডাকেন, সুকুমার, সুকুমার। উপসচিবের প্রশাসনিক কর্মকর্তা বসের কণ্ঠস্বর শুনে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। ছুটতে ছুটতে ঘরে ঢোকেন সুকুমার সাহেব। এই পাগলটাকে এখানে কে ঢুকতে দিয়েছে? সুকুমার আমানুল্লাহর দিকে ভালো করে তাকিয়ে দেখে অবাক হয়ে বলেন, আমি তো ওনারা ঢুকতে দেইনি। আসলে স্যার, আমি কাউকে ঢুকতে দেখিনি। দেখেননি, ভালো কথা, এবার এটাকে বের করার ব্যবস্থা করেন, যত সব পাগল ছাগল থেকে চলে আসে। বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি, সত্য গলায় সিদ্ধান্ত জানিয়ে দেন আমানুল্লাহ। তাই যান বলে গোলাম কুদ্দুস তার নিজের চেয়ারে বসে পড়লে সুকুমার আমানুল্লাহর দিকে তাকিয়ে বলেন, ওঠেন, স্যারকে বিরক্ত করেন না, যান, যদি কাটা পড়েন। ইঙ্গিতে আমানুল্লাহকে দরজা দেখিয়ে দিয়ে তিনিও কক্ষ থেকে বেরিয়ে যান।
আমার মিলার মুখে একটা অপার্থিব হাসি ফুটিয়ে তুলে জিজ্ঞেস করেন, স্যার কি কখনো পাংখা পোলার শব্দটা শুনছেন? পাংখা পোলার জিনিসটা কি? আবারও ভুরু কুঁচকে জিজ্ঞেস করেন গোলাম কুদ্দুস। ব্রিটিশ আমলে, এমনকি পাকিস্তান আমলে আদালতের বড় এজলাসে ডিসিএসপি সহ প্রশাসনের সব অফিসে বড় বড় কর্মকর্তার ঘরে সিলিং এ লাল শালু কাপড় দিয়ে চারপাশ বাঁধানো পাটির টানা পাখা ঝোলানো থাকতো। তখন এয়ার কন্ডিশন দূরের কথা, ফ্যানের প্রচলন ছিল না। পাখা পোলার বাইরে তুলে বসে স্যারের মাথার উপরে ঝোলানো টানা পাখা একটা দড়ির সাহায্যে টাইনে হাওয়া দিত। পাখায় টানায় ছেদ পড়লে ঘরের বাতাস যতটা গরম হতো তার চেয়ে বেশি গরম হতো স্যারের মাথা। আপনি এই গল্প আমাকে শোনাচ্ছেন কেন? 1971 সালে আমরা যদি মুক্তিযুদ্ধ না করতাম তাহলে আপনি হয়তো আজ একজন পাকিস্তানি ডিএসের পাংখা পোলারের চাকরি করতেন। উপসচিব মহোদয়কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাবিলদার আমানুল্লাহ যেমন এসেছিলেন তেমনি করে হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেলেন। বিষয়টা বেশ কিছু সময় মনের ভিতর করছিল বলে সেদিন নতুন কোনো কাজে মন বসাতে পারলেন না গোলাম কুদ্দুস। ছুটির অনেক আগে বের হয়ে মেট্রোতে চেপে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই দুপুরের ব্যাপারটা তিনি ভুলে গেলেন এবং স্ত্রীপূর্ণা পুত্র পরিবেষ্টিত হয়ে রাতে পঞ্চ ব্যঞ্জন ও দধি মিষ্টান্নে ভোজন সম্পন্ন করে কিছুক্ষণ টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করে তিনি যখন ঘুমাতে গেলেন তখন রাত 11:30। মাঝরাতে শুধু একবার হাত বাড়িয়ে রিমোট কন্ট্রোল চেপে এসি বন্ধ করা ছাড়া তার সুখনিদ্রে কোনো ব্যাঘাত ঘটেনি। পরদিন সকালে অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় বের হয়ে বিস্ময়ে গোলাম কুদ্দুসের দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়। রাতারাতি চারিদিকে দৃশ্যপট বদলে গেছে। মিরপুর 10 নম্বর গোলচক্করের রুরাল সড়ক সহ আশেপাশের গোলতল ভবনগুলো উধাও। আধা কাঁচা আধা পাকা রাস্তায় তেমন কোনো যানবাহন নেই, ফলে নিত্যদিনের যানজট নেই। ভাবতে ভাবতে গোলাম কুদ্দুস মেট্রো স্টেশনের দিকে হাঁটতে শুরু করেন। মফস্বল শহরে জেলা প্রশাসক হিসেবে থাকার সময় বসবাসের জন্য বিশাল বাড়ি এবং ইচ্ছামতো ঘোরাঘুরির জন্য গাড়ি ব্যবহারের যে সুযোগ ছিল ঢাকায় আসার পর সবই সীমিত হয়ে গেছে। বিভিন্ন উৎস থেকে জ্ঞাতসারে এবং অজ্ঞাত উপায়ে আসা বাড়তি টাকা পয়সা দিয়ে একটা গাড়ি কিনেছেন বটে, তবে তা বেশিরভাগ সময় স্ত্রী এবং কর্মীদের দখলে থাকে। মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গোলাম কুদ্দুস প্রায় নিয়মিত মিরপুর 10 নম্বর থেকে স্টেশনে উঠে সচিবালয় স্টপেজে নেমে হেঁটে অফিসে চলে যান। তো হঠাৎ করে সেই মেট্রো রেল খুঁজে না পেয়ে তিনি বিস্মিত এবং বিরক্ত হয়ে কি করা যায় ভাবছেন। সে সময় বড় সাদা হরফে ইপিআরটিসি লেখা লাল রঙের একটা দোতলা বাস তার কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে। তিনি একটু দ্বিধান্বিত থাকলেও কন্ডাক্টর তাকে মুহূর্তের মধ্যে হাত ধরে টেনে বাসে তুলে নেয়। বেশ কিছু আসন খালি থাকে, তিনি পছন্দ মতো একটি সিটে বসেও পড়তে পারেন। দুপাশে প্রায় জনবিরল রাস্তাঘাট এবং আধুনিক অবকাঠামোবিহীন ঢাকা শহরের অপরিচিত রাস্তার দৃশ্য দেখতে দেখতে তিনি প্রেস ক্লাবে এসে নেমে যান। বাস থেকে নেমে পায়ে হেঁটে সেক্রেটারিয়েটে ঢুকে প্রায় সব ক্ষেত্রে নানা ধরনের অসঙ্গতি এবং অব্যবস্থা চোখে পড়তে থাকে। গোলাম কুদ্দুসের হাঁটতে হাঁটতে তিনি তার নিজের দপ্তরে যাওয়ার জন্য লিফটের কাছে এসে দাঁড়ান। এখানে কোনো লিফট না দেখতে পেয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় নিজের পক্ষের সামনে এসে ভীষণভাবে চমকে ওঠেন তিনি। তার দরজায় ইংরেজিতে লেখা বোর্ডে ঝুলছে খাজা জিয়াউদ্দিন আনসারি, ডেপুটি সেক্রেটারি। গোলাম কুদ্দুস যখন দীর্ঘ করিডোরের মাঝখানে কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন তখন কোথা থেকে ছুটে আসে তার প্রশাসনিক কর্মকর্তা সুকুমার সাহা। এসব কি দেখছি সুকুমার, এখানে হচ্ছেটা কি? বসের প্রশ্নে প্রায় দুর্বোধ্য কাদাবাদে গলা এসে যা বলতে শুরু করেছিল তার অর্থ হলো, স্যার আমি বিক্রমপুরের সম্ভ্রান্ত শাহবাড়ির পোলা আসিলাম আর আমার দেশে সুইপারের চাকরি। কথা বলতে শুরু করে শেষ পর্যন্ত কেঁদে ফেলে সুকুমার। তার মানে কথা মিশা না স্যার, আপনার তো একটা ভালো কাজ দিচ্ছে, টুলে বসে থেকে খালি পাখা টানবেন, আপনার পোস্টে দিয়ে পাখা কি আশ্চর্য। মাত্র গতকাল এই শব্দটির সাথে পরিচয় ঘটেছিল, আর একদিন পরে সেই পোস্টে চাকরি করতে হবে। সাবেক উপসচিব গোলাম কুদ্দুস যখন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তখন তার সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুকুমার সাহার কথায় বাস্তবে ফিরে আসেন তিনি। স্যার কি আর করবেন, আল্লাহর নাম লইয়ে দড়ি ধরে বসে পড়েন। এখানে দড়ি ধরে তুলে বসে পড়বেন কিনা ভাবছিলেন গোলাম কুদ্দুস। সে সময় একটা দশাশয় পাঠান চাপরাশি তাকে তুলে বসিয়ে দিয়ে টানা পাকার দড়িতে হাতে দিয়ে বলে, পাকড়ো। গোলাম কুদ্দুস তার দুর্বল হাতের দড়ি ধরে 2-1টা টান দিতে দিতে ভাবে, এটা কি করে সম্ভব, আমি স্বপ্ন দেখছি না তো। অন্যমনস্ক হয়ে দড়িতে টান দিতেই ভুলে যান। ঠিক তখনই বাস খাই গলায় একটা আওয়াজ শুনতে পান, আবে গোলাম, খানা নেই খায়া, দিল লাগাকে তেজ সে টানো। অবশেষ ধন্যবাদ। যুক্ত আয়োজিত ছড়া পাঠ এবং অনুগল্প পাঠের আসর এখানে শেষ হলো। আগামীকাল সন্ধ্যা 6টায় কবিতা পাঠের আসর হবে। তবে
এখন সবাই একটু আসুন, আমরা একটা ছবি তুলে যার যার বাড়ি চলে যাই।